করে দে। হ্যাঁ হ্যাঁ দর্শন শুরু করে দে। আচ্ছা, শুরু করে ঠিক দে আছে। দর্শন, শুরু করে দে। হ্যাঁ, তো শুরু করার আগে ফার্স্টে আমি একবার আমার সমস্ত ফ্যাকাল্টিদেরকে, মানে কলেজের সমস্ত স্যারেদেরকে একটা খুব বড় বড় থ্যাংক ইউ জানাবো আমাকে ফোর্থ ইয়ারে আর পুরো মানে আর কি 4টে বছর ধরে সাপোর্ট করার জন্য। দিয়ে মেইনলি যেটা বলতে চাইবো, টিসিএস এনকিউটি নিয়ে ফার্স্টে বলবো, তারপরে একটা দুটো টেকনিক্যাল ব্যাপারও বলবো। টিসিএস এনকিউটি প্ল্যাটফর্মে একটা দুটো টেকনিক্যাল প্রবলেম আছে, সেগুলো আগে থেকে একটুখানি ইনফর্ম থাকা ভালো, কারণ পরবর্তীকালে প্রবলেম হতে পারে। আর তারপরে যাদের যা জানার ইচ্ছা তারা প্রশ্ন করতে পারে। তো টিসিএস এনকিউটির যে মানে কি প্যাটার্নটা থাকে তোরা সবাই জানিস। সেটা হলো লজিক্যাল রিজনিং থাকবে, কোয়ান্টিটেটিভ থাকবে বা নিউমেরিক্যাল এবিলিটিস যেটা ওরা বলছে, আর ভার্বাল এবিলিটিস থাকবে, একটা টেকনিক্যাল পার্ট থাকবে, টেকনিক্যাল এমসিকিউ, আর দুটো কোড থাকবে। তো এটা ক্র্যাক করার মেন প্রধান উপায়টা হলো যে যার যে দিকটা স্ট্রং তাকে সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। যে কারোর ভার্বাল বেশি স্ট্রং হতে পারে, বাট টেকনিক্যাল কম স্ট্রং হতে পারে। কারোর টেকনিক্যাল বেশি স্ট্রং হতে পারে, ভার্বাল বা নিউমেরিক কম স্ট্রং হতে পারে। তো তাদেরকে সেই জায়গাটাকে আইডেন্টিফাই করতে হতে পারে, এবং সেই আইডেন্টিফাই করার পর যখন এক্সাম স্টার্ট হবে টিসিএস এনকিউটিতে, তোরা চুজ করতে পারবি তোরা কোন পার্টটার উপর বেশি টাইম দিতে চাস। এটা ওদের একটা সুবিধা আছে, এবং সেই পার্টটা দিয়ে তোরা সেই সেকশনটা দিয়ে তোরা স্টার্ট করবি, এবং খুব স্ট্রিক্টলি টাইম মেনটেন করবি। সবসময় দেখবি টিসিএস এনকিউটির ড্যাশবোর্ডে টাইম দেখায়, এবং প্রত্যেকটা সেকশনের কতক্ষণ টাইম, সেই টাইমটা একটা চার্ট দেয়া রয়েছে। হয়তো স্যার এইমাত্র দেখালো, সেটা আশা করি তোদের সবার কাছেই আছে। তো সেই টাইমিং এর চার্টটা দেখে তোরা নিজেদেরকে প্রিপেয়ার করবি, এবং দেখবি যেন ওই টাইমটার বেশি না টাইম লাগে। একটা জায়গায় একটা কোশ্চেনে যদি বেশি টাইম লাগছে দেখিস, তাহলে সেই কোশ্চেনটা ছেড়ে দিবি। কোনো কোশ্চেনে এক্সট্রা টাইম দেওয়ার কোনো সময় নেই, ঠিক আছে? এবার প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা করতে পারিস সেটা হলো যে ভার্বাল এবিলিটিজ এর জন্য তোদের মনে হয় সবারই এই পরীক্ষা হয় না স্যার? এদের সবার এখনো বি টেস্ট পরীক্ষা, তারপরে এই টেকনিক্যাল এমসিকিউ টেস্ট গুলো এখনো হয় তো? হ্যাঁ, বি টেস্ট হয়। এই বেটারা একটাও পার্টিসিপেট করে না, জানিস? বি টেস্ট গুলো খুব মানে আর কি সিরিয়াসলি নিতে হবে, কারণ যাদের ক্ষেত্রে টেকনিক্যাল স্কিল খুব ভালো তারা হয়তো টেকনিক্যাল দিয়ে এগিয়ে চলে যেতে পারবে, নিউমেরিকে হয়তো অতটাও তাদের ক্ষেত্রে লাগবে না। যাদের টেকনিক্যাল স্কিল খুব ভালো, লাইক তারা দুখানা কোডই নামিয়ে দিতে পারবে, প্রোগ্রামিং লজিকে একদম 15 কি 10-এ 10 পেয়ে যাবে, এবং ভার্বাল এবিলিটিতেও ভালো হবে। তো তাদের ক্ষেত্রে হয়তো নিউমেরিক নিয়ে ততটা প্রবলেম হবে না। তবে অ্যাটলিস্ট কিছু কোশ্চেন অ্যাটলিস্ট নিউমেরিকেও নামাতে হবে। প্রত্যেকটা পার্টেরই, প্রত্যেকটা সেকশনেরই কিছু কাট অফ থাকে, বাট প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস কোশ্চেন গুলো করতে হবে। এবং এখানে মানে আর কি টিসিএস এর লাস্ট টাইম আমরা যেরকম দেখেছি যে মানে আর কি কোনো পার্টিকুলার জায়গা থাকে না যে এখান থেকে প্র্যাকটিস করলেই তোরা উত্তরে পেয়ে যাবি, ওখান থেকে প্র্যাকটিস করলে পাবি না। ফলে মানে যেখান থেকে যেরকম কোশ্চেন পাবি সেখান থেকে সেরকম কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করতে হবে। ইভেন গিগস ফর গিগসেও প্রচুর কোশ্চেন পেয়ে যাবি তোরা, টেকনিক্যাল থেকে কোশ্চেন পেয়ে যাবি, তারপর নিউমেরিক থেকে কোশ্চেন পেয়ে যাবি। আর ইংলিশ খুব একটা কঠিন আসে না, মোটামুটি বি টেস্টে যেরকম টাইপের ইংলিশ গুলো থাকে তার থেকে একটুখানি মানে ওভারঅল কোশ্চেনের যে টাফনেস সেটা বি টেস্টের তুলনায় একটু কমই আমি দেখেছি, কিন্তু একদম মানে সহজ গায়ে হাওয়া লাগিয়ে পাশ করে যাওয়ার মতন জিনিসও নয়। তো খুব কি বলবো, রুটিনলি প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে,
যতদিন না এক্সাম গুলো হচ্ছে ততদিন পর্যন্ত অ্যাটলিস্ট প্র্যাকটিস করতেই হবে। আর যাদের যাদের টেকনিক্যাল স্কিল খুব সাউন্ড মনে হয়, যাদের নিউমেরিক্যাল এবিলিটিস একটু কম, তাদেরকে বলবো হ্যাঁ অবশ্যই নিউমেরিক্যাল এবিলিটিসটাকে প্র্যাকটিস করতে হবে। তাদেরকে আমি একটু চেষ্টা করতে বলবো ভার্বাল আর রিজনিং এবিলিটিটাকে একটু ভালো করে করার, যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে নিউমেরিকটা একটু মানে কি ঢিলে আছে। এবার আরেকটা যেটা জিনিস সেটা বলে রাখি, সেটা হচ্ছে হলো যে যারা যারা কোডিং কোশ্চেন অ্যাটেম্প্ট করবি, কোডিং কোশ্চেনটা কিন্তু আমাদের সময় পর্যন্ত যে কোডিং কোশ্চেন গুলো আসতো সেগুলো খুব মানে আর কি জিসিডি বের করা, তারপর সাম অফ নাম্বারস বের করা, ম্যাক্সিমাম এলিমেন্টটা বের করা, মিনিমাম এলিমেন্ট বের করা একটা অ্যারের মধ্যে থেকে, এইরকম টাইপের কমন কোশ্চেনই আসতো। আর টেকনিক্যাল যেরকম স্যারেরা টেকনিক্যাল কুইজ গুলো নেয় তোদের প্রত্যেক দিন, সেই রকম কোশ্চেনই আসবে টেকনিক্যালে, তার থেকে বেশি বা তার উপরে কিছু আসবে না। যেগুলো নিউমেরিক্যাল আসবে সেগুলো মোটামুটি বি টেস্টের কোশ্চেন, আর স্যারেরা যেগুলো প্র্যাকটিস করায় সেগুলোর মধ্যে থেকে করলেই হয়ে যাবে। আর যদি তার উপরে কারোর একটু জানার ইচ্ছা থাকে তাহলে আর.এস. আগরওয়ালের বইটা তোরা অনলাইনে পেয়ে যাবি, অনলাইনে পিডিএফ ফর্মে পেয়ে যাবি, সেটা বের করে তোরা প্র্যাকটিস করতে পারিস, কোনো অসুবিধা নেই, প্রচুর লোকই করে। আর পরীক্ষা দেওয়ার সময় তোদের মনে হয় পরীক্ষা এবারে এই হবে না, বাড়ি থেকে পরীক্ষা হবে না স্যার, এবারে ওদের পরীক্ষাটা বাড়ি থেকে হবে তো? না, ওরা সেন্টারে গিয়েও দিতে পারে। আচ্ছা, সেন্টারে গিয়েও দিতে পারে, তাহলে সেটা ভালো। হ্যাঁ, তাহলে তাহলে বলছি তোরা ভেন্যু কোথায়, সেন্টারে সিলেক্ট করছিস? হ্যাঁ বল। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা সেটা হচ্ছিল ওরা কিন্তু প্রপারলি জানায় না যে কিরকম ভাবে ওরা কাট অফ করতে চলেছে, ঠিক আছে? ওরা মানে কিভাবে ইভ্যালুয়েশন করবে ওরা ওটা কাউকে বলবে না, ওটা ওদের সিক্রেট ব্যাপার। তোদেরকে যতটা ভালোভাবে দেওয়া যায় সম্ভব সেরকম ভাবে এক্সাম দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে হলো এদের এক্সামের ধরন, তুই ব্লাইন্ডলি এক্সাম দিবি, মানে আর কি তুই কতটা অ্যাটেম্প্ট করছিস, কত নাম্বার পাচ্ছিস, এইসব নিয়ে তুই যদি এক্সামের সময় ভাবতে আরম্ভ করিস তাহলে তোর এক্সামটাই ডুবে যাবে। কিন্তু তোকে চেষ্টা করতে হবে যে তুই যতগুলো পারছিস ততগুলো অ্যান্সার করতে পারছিস কিনা। আর আরেকটা জিনিস যেটা তোরা খেয়াল রাখবি সেটা হচ্ছে টিসিএস এমনিতে আমাদের সময় তো বলেছিল যে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, কিন্তু নিউমেরিক্যালে নেগেটিভ মার্কিং করে দিয়েছিল। আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন ইন দ্যাট মোমেন্ট আমরা দেখি যে নিউমেরিক্যালে যে এমসিকিউ কোশ্চেন গুলো ছিল সেগুলোতে 1/4 নেগেটিভ মার্কিং ছিল। তো সেইটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। ইনস্ট্রাকশন গুলো ওরা সব দিয়ে দেয় এবং ইনস্ট্রাকশন পড়ার জন্য টাইম দিয়ে দেয়, ইনস্ট্রাকশন গুলো খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? কারণ তোরা অনেকেই ভুল করিস এবং আমাদের বন্ধুরাও তখন ভুল করেছে, সেটা হচ্ছিল যে ইনস্ট্রাকশন পড়তে অনেকে ভুল করেছে, ঠিক আছে? আরেকটা যেটা জিনিস তোরা অনেকেই চেষ্টা করবি, আমাদের সময় আমার বন্ধুরাও চেষ্টা করেছে, সেটা হচ্ছে হলো যে পরীক্ষার হলে চিটিং করার চেষ্টা অনেকে করে থাকিস, সেটা একদম করবি না। এটা কিন্তু আমাদের কলেজের পরীক্ষা বা আমাদের এই সেমিস্টার পরীক্ষা নয় যে চিটিং করবি স্যার বলবে এই চিটিং করবে না বলে পার পেয়ে যাবি। ওখানে কিন্তু সবকিছু রেকর্ড হচ্ছে, ওদের কিন্তু সিসিটিভি থাকে এবং ওরা তোকে বলবেও না, তোকে বাদ দিয়ে দেবে, যে ইনভিজিলেটর আছে সে দেখবে, কোথাও একটা রিপোর্ট করে রেখে দেবে, তুই বাদ পড়ে যাবি। ফলে চিটিং করার চেষ্টা করবি না। প্লাস আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে হলো যে টাইম খুব লিমিটেড থাকবে, তা এতটা লিমিটেড টাইমে তোরা যদি মানে আর কি কেউ এররটা দেখার চেষ্টা করিস বা একে ওকে হেল্প করার চেষ্টা করিস তাহলে তোরা নিজেদের কোশ্চেনটা আলটিমেটলি করার টাইম পাবি না। ফলে যে যতটা পারছিস করবি এবং খুব লেগে পড়ে হার্ডলি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কোনো মানে আর কি গায়ে হাওয়া দেওয়ার কোনো জায়গাই নেই টিসিএস এনকিউটিতে। সে টিসিএস এনকিউটি হোক বা তোদের সিটিএস এর পরীক্ষায় হোক, যে পরীক্ষাগুলো এবার থেকে আসবে ক্যাম্পাসিং এ, কোনোটার জন্য গায়ে হাওয়া দেওয়ার সময় নেই। ওরা যে কোনো সময় হঠাৎ করে পরীক্ষা রিশিডিউল করে দিতে পারে, ওদের ডিসক্রিপশনে সেটা। পরীক্ষা রিশিডিউল করে দিল বলে আমি গায়ে হাওয়া লাগিয়ে কদিন ঘুমিয়ে নিলাম, সেটা কিন্তু করার সময় নেই। যতদিন না অফার লেটারটা পাচ্ছিস ততদিন পর্যন্ত যদি গায়ে হাওয়া লাগিয়ে ঘুমানোর কথা ভাবিস তাহলে
হয়ে গেল, খুব প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, আর যারা যারা কোডিং কোশ্চেন অ্যাটেন্ড করবি টিসিএস এর এইতে, কারণ ওরা তো কোডিং কোশ্চেনটাতে বেশ খানিকটা টাইম দিয়েছে, তো টাইম দিয়েছে মানে ওটার উপর ওয়েটেজ আছে, এবং অ্যাকচুয়ালি ওরা কোডিং কোশ্চেনের উপর ওয়েটেজ দেয় যদি তোরা কোডিং গুলোকে ঠিক মতন নামাতে পারিস। অনেক সময়তে লাইক আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি টিসিএস এমসিকিউতে আমি অনেক কম, আমি হয়তো 3টে কি 4টে নিউমেরিক করেছিলাম, কিন্তু আমি কোডিং গুলো করে এসেছিলাম, আমি টেকনিক্যাল সবকটা দিয়ে এসেছিলাম, ভার্বাল এবিলিটি সবকটা দিয়ে এসেছিলাম, আর লজিক্যাল রিজনিংও মোটামুটি বেশিরভাগই দিয়ে এসেছিলাম, করে এসেছিলাম। আমার নিউমেরিকটা একটুখানি উইক ছিল এবং এখনো আছে, তো যেগুলো আমার স্ট্রং ছিল সেগুলোকে আমি ভালো করে মন দিয়ে করে এসেছিলাম, এবং তাই থেকে আমার এনকিউটি ক্লিয়ার হয়ে গেছিল। এবং শুধু ক্লিয়ারই হয়নি, আমার ডিজিটাল এসেছিল, মানে ডিজিটাল যে এক্সামটা, সেই এক্সামটার জন্য সিলেক্টেড হয়ে গেছিলাম। তো তার মানে এটা নয় যে সব জায়গা থেকেই তোকে সব কোশ্চেন নামাতে হবেই হবে, কিন্তু তোকে ম্যাক্সিমাম কোশ্চেন নামাতে হবে অল ওভারলি। ঠিক আছে, অ্যাটলিস্ট যেন 90% কি 80% কোশ্চেন টোটাল এক্সামটাতে নামে, সেটা খেয়াল রাখতে হবে। ওরা কিছু বলবে না, ওরা জাস্ট যেটা বলেছিল সেটা হলো যে ইউ আর এ টপ পারফর্মার, সো ইউ আর বিং সিলেক্টেড ফর ডিজিটাল এক্সাম, এইটুকুনি ওরা জাস্ট আমাদেরকে মেলে বলেছিল। এবার সেই টপ পারফর্মারটা ওরা কত পার্সেন্টাইলে নিচ্ছে সেটা ওরা আমাদেরকে বলেনি। এই ধরনের পরীক্ষায় ওরা সবসময়তে ইভ্যালুয়েশন প্যাটার্নটাকে ডিসক্লোজ করে না, একমাত্র ইনফিটিকিউটাই ছিল সব থেকে ভালো। আমার মনে হয় ইনফিটিকিউটা সব থেকে ফেয়ার গেম ছিল, কারণ ওখানে ওরা ইভ্যালুয়েশন প্যাটার্নটাকে পুরোপুরি ফুললি ডিসক্লোজ করেছিল যে কিভাবে ওরা ইভ্যালুয়েট করবে। বাট আর কোনো পরীক্ষায় তোরা দেখবি না এরপরে, কোনো মানে যত ভালো কোম্পানির পরীক্ষায় যাস না কেন, ওরা কিন্তু ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া ডিক্লেয়ার করবে না, ডিসক্লোজ করবে না। তো একমাত্র একটাই জিনিস যেটা তোরা করতে পারবি সেটা হচ্ছিল যে একদম প্রাণ দিয়ে পড়বি, এবং যতটা ভালো মার্কস করা যায় ততটা মানে আর কি ভালো মার্কস করবি। ঠিক আছে, যদি দেখিস যে নেগেটিভ মার্কিং আছে, তাহলে জয়েন্ট দেওয়ার সময় যে নিয়ম ফলো করেছিলিস সেই নিয়ম ফলো করবি। যেই কোশ্চেনটার উপর যদি 10%ও সন্দেহ মনে হয়, তাহলে সেই কোশ্চেনটা ছেড়ে দিবি, যদি মনে হয় নেগেটিভ মার্কিং আছে। যদি দেখিস নেগেটিভ মার্কিং আছে, যদি দেখিস যে নেগেটিভ মার্কিং নেই, তাহলে সব কোশ্চেনই অ্যাটেম্প করবি, যেগুলো পারছিস না সেগুলোতেও একটা আন্দাজ করে অ্যাটলিস্ট কিছু টিক দিয়ে আসিস। তো সেটা খেয়াল করবি নেগেটিভ মার্কিংটা। আর যাদের কোডিং ভালো, যাদের টেকনিক্যাল স্কিলটা ভালো, তাদের ক্ষেত্রে আমি বলবো খুব ভালো করে টেকনিক্যালটাকে প্র্যাকটিস কর, আর ভার্বালটাকে প্র্যাকটিস কর। ঠিক আছে, যাদের টেকনিক্যাল ভালো, যাদের টেকনিক্যাল ভালো নয়, ভার্বাল ভালো নয়, কোনোটাই ভালো না, তাদেরকে বলবো ভার্বাল, নিউমেরিক, লজিক্যাল এগুলোকে নিয়ে আগে এগোতে আরম্ভ কর, তারপর কিছুটা টাইম দে অ্যাটলিস্ট টেকনিক্যাল এইগুলোকে বের করার জন্য। কোডিং যদি তোদের ভালো হয়, কোডিং খুব আহামরি কঠিন কোডিং আসেনি। আমাদের সময় কোডিং এসেছিল একটা অ্যারের মধ্যে থেকে, একটা অ্যারে অফ এই ছিল ক্যারেক্টার ছিল, তার মধ্যে থেকে যেগুলো ভাওয়েল সেগুলোকে আইডেন্টিফাই করা, সিম্পল কোড, তাই না? তো সেরকম কোডিং আসে। এবার বলছি বল। বলছি দুটো কোডিং আসবে, দুটো কোডিং এর মধ্যে ধরো একটা পুরোটা না মিললাম, সব টেস্ট কেস পাস করে গেল, আর একটা কোডিং এ হচ্ছে না, ঠিক আছে, একটাও টেস্ট কেস পাস হচ্ছে না, আর মোটামুটি বাকি সেকশন গুলো মোটামুটি 50% সবই করেছি, তো চান্স আছে কোনো হওয়ার? দেখ, চান্স আছে কি নেই সেটা বলার আমি কেউ নেই, কারণ ওখানে পুরোপুরি কি বলবো কম্পিটিটিভ এক্সাম হয়। তো যদি তোর মতন অবস্থা আরো 10 জনের হয়, বা তোর মতন মার্কস আরো 10 জন পায়, সেই মার্কস এর মধ্যে তুই কতটা উপরে আছিস তার উপর ডিপেন্ড করবে তোর চান্স আছে কি নেই। তো এবারে যদি এরকম হয় যে কোভিড-19 এর জন্য ধর সবাই খুব লেগে পড়ে টিসিএস এর জন্য প্র্যাকটিস করলো, রাইট, তাহলে তোদেরকেও সেরকম লেগে পড়ে প্র্যাকটিস করতে হবে। অন্য টাইম অনেক সময় অনেকের ভাবনা চিন্তা থাকে যে স্টার্ট আপে চলে যাব, এন্টারপ্রেনারশিপ করব, কিন্তু এবারে সেই সমস্ত ছেলেমেয়েগুলো ভাববে যে টিসিএস দেবো, রাইট? তো তারাও লেগে পড়ে প্রিপেয়ার করছে, তো তোদেরকেও তাদের মতন লেগে পড়ে প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে,
হ্যাঁ হুম 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 আর.এস আগরওয়ালের যে বইটা আছে আমি ওটা এক সময় অনলাইন থেকে নামিয়েছিলাম। অনলাইনে ওটা পিডিএফ পেয়ে যাবি, ঠিক আছে? আর.এস আগরওয়াল কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, যাই হোক ওই বইটার নাম তোরা স্যারেদের কাছ থেকে বা সোনালী ম্যামের কাছ থেকে আমি নামটা পেয়েছিলাম। তো ওই বইটা অনলাইনে ডাউনলোড করবি, কেনার কোনো দরকার নেই। ওই বইটাতে প্রচুর এক্সাম্পল দেওয়া রয়েছে এবং ভালো ভালো এক্সাম্পল দেওয়া রয়েছে। ওই এক্সাম্পল গুলো দেখে তারপর তুই ওই বইয়ের এক্সারসাইজ গুলো করতে আরম্ভ করবি, অনেকটা বুঝতে পারবি। মানে অ্যাটলিস্ট আমার মনে হয়েছিল ওটা খুব হেল্পফুল, ঠিক আছে? একটু একটু দর্শন ইন্টারাক্ট করছি, ঠিক আছে? একটু হ্যাঁ একটু অংশুমান, তোদের যখন নিয়েছিলাম আমি অ্যাপটি প্র্যাকটিস করেছিলাম, আমি কিন্তু পুরো আর.এস আগরওয়ালই ফলো করেছিলাম, ঠিক আছে? সেখানে সেখানে ঠিক আছে ওই ফর্মুলা, হ্যাঁ বলছি, কাজের বলে প্রথমে ফর্মুলা দেওয়া থাকে, বুঝলি? হ্যাঁ, এবং বাকি যে রিমেনিং এক্সারসাইজ গুলো টেস্ট করেই হয়। Okay, সেটাই। হ্যাঁ দত্ত, হুম हेलो হ্যাঁ বল। दादा, ये टेक्निकल एमसीक्यूज में कौन कौन से सब्जेक्ट से आता है पार्ट, मतलब जैसे सी हुआ, कुछ पार्ट टेक्निकल फॉर्म? एमसीक्यू में तुम्हारा सी से आएगा। वहां पर सी का कुछ कोड स्निपेट दे दिया जाएगा और वो कोड स्निपेट से तुमको बोला जाएगा कि इसका आउटपुट क्या होगा। ओके, ऐसा कुछ क्वेश्चन आएगा। ये टाइप का क्वेश्चन ही ज्यादा कॉमन होता है। और कुछ बेसिक क्वेश्चन जैसा तुम लोग का टेक्निकल एमसीक्यू टेस्ट होता है ना, सर लोग करवाता है, यस सर। वैसे क्वेश्चन ही ज्यादातर आता है। और डीबीएमएस से क्वेश्चन आता है, डीबीएमएस क्वेरीज भी आता है, और डीबीएमएस का जो कंसेप्चुअल क्वेश्चंस होता है वो भी आता है। डीबीएमएस का अगर तुमको टेक्निकल क्वेश्चन के लिए प्रैक्टिस करना है तो सबसे बढ़िया जगह होगा इनफिटिक्यू। इनफिटिक्यू जाओ, वहां पर जो असाइनमेंट्स है, जो क्विजेस है, जो एमसीक्यूज है, वो प्रैक्टिस करो, तुम्हारा टेक्निकल प्रैक्टिस हो जाएगा। ইনফিনিটিভ খুলছে না, আমি তো দুদিন আগে খুললাম পোর্ট করবার জন্য। আমি এখনো ইনফিনিটিভ খুলে পড়ি। জানি না, দু তিনবার ট্রাই করতে হবে, কারণ ওরা ইনফিনিটিভ এর ওয়েবসাইটটার পেছনে বেশি রিসোর্স ঢালেনি, কিন্তু ওটার ইনফিনিটিভ এর যে মেটেরিয়াল গুলো, ওগুলো হচ্ছে এক্সাক্ট সেম মেটেরিয়াল যেগুলো ওরা আমাদেরকে এখন ট্রেনিং করাচ্ছে। হুম এনপিটিকিউ এর টেকনিক্যাল প্রসেস প্র্যাকটিস করলে টিসিএস অনেকটা কভার হবে, ঠিক আছে? আর কোডিং এর জন্য সিম্পলি গুগলে সার্চ দিবি টেকনিক্যাল इंटरव्यू क्वेश्चंस और टेक्निकल एमसीक्यू क्वेश्चंस फॉर সি, জাভা, পাইথন, এরকম ভাবে আলাদা আলাদা করে সার্চ দিবি, তোর সামনে অনেক কোশ্চেন আসবে। কিন্তু সেগুলো হবে হচ্ছে বেসিক্যালি থিওরিটিক্যাল কোশ্চেন, কিন্তু তোকে একটুখানি হ্যান্ডস অন অ্যাপ্রোচটাও জানতে হবে। সেই হ্যান্ডস অন অ্যাপ্রোচের কোশ্চেন আমি এনপিটিকিউ ছাড়া আর কোথাও দেখতে পাইনি, যেখানে মানে আর কি তোকে কোনো কোড স্নিপেটস দিয়ে দেবে এবং সেই কোড স্নিপেটস এর আউটপুট তোকে বলতে হবে। সেই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আমি আর কোথাও সেরকম ভাবে খুঁজে পাইনি। সেগুলো স্যারেদের কাছেই সেগুলোর লিস্ট আছে, এবং সেই রকম টাইপের কোশ্চেন ইভেন অনেক সময় দেখবি যে এক্স্যাক্টলি সেম কোশ্চেন এসে যাচ্ছে। সো যদি তোর দরকার থাকে আলাদা করে যে রেসপেক্টিভ স্যার যেই টেস্টটা নেয় সেই স্যারদেরকে ফোন করবি, করে ওই ধরনের কোশ্চেন গুলো যেখানে একটা লাইন অফ সিকোয়েন্স অফ কোড দেওয়া রয়েছে, যে এরকম এরকম একটা কোড সিকোয়েন্স দেওয়া রয়েছে, একটা কোড দেওয়া রয়েছে এবং
কোয়েশ্চেনটা চাইছে যে আউটপুটটা কি হবে, রাইট? এই ধরনের কোয়েশ্চেন গুলো স্যারেরা করায়, স্যারেদের কাছে আছে এগুলো, স্যারেদের সাথে যোগাযোগটা রাখবি, ঠিক আছে? তাদের কাছ থেকে এই কোয়েশ্চেন গুলো নিবি, নিয়ে প্র্যাকটিস করবি। আর ডিবিএমএস খুব কঠিন কোশ্চেন আসে না, কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার রাখবি। ওরা ডিবিএমএস এ ওরা টেকনিক্যালে খুব বেশি মুখস্থ করার মতন কোশ্চেন জিজ্ঞেস করে না, মানে ওরা কোনো জায়গাতেই মুখস্থ করার মতন কোশ্চেন জিজ্ঞেস করে না, ওরা একটু কনসেপ্টের উপর দেখে। আর আরেকটা যেটা, নিজেদের কনসেপ্ট গুলোকে খুব করে ক্লিয়ার রাখবি, কারণ হচ্ছে হলো যে আমাদের টাইমে বেশ কয়েকটা ব্যাচের নিউমেরিক্যাল যেটা ছিল কোয়ান্টিটেটিভ, সেই কোয়ান্টিটেটিভে ওরা অনেকটা অন্যরকম টাইপের কোশ্চেন দিয়ে দিয়েছিল। লাইক আমরা যেরকম ধরনের কোশ্চেন করে প্র্যাকটিস করে অভ্যস্ত আছি, আমরা কি করি, আরএস আগারওয়ালে যাই, আরএস আগারওয়ালে ফর্মুলা গুলো কিছুটা দেখি, দেখে সেখানে এমসিকিউ গুলো ট্রাই করি। আর এমসিকিউ এর একটা সুবিধা হচ্ছে হলো যে তুই কোশ্চেনটা নিয়ে মানে সলিউশনটা নিয়ে অর্ধেক এগোবি, আর যে অপশনস গুলো আছে সেই অপশনস গুলোর দিকে তাকাবি। এই দুটো করলেই তুই অনেক সময়তে প্র্যাকটিস করতে করতে বুঝতে পেরে যাবি যে কোন অপশনটা হবে, মানে তোকে পুরো সলভও করতে হবে না, তুই একটুখানি এগোতেই তুই বুঝতে পেরে যাবি যে ও ওই অপশনটা হবে। এইটা হচ্ছে হলো তোর যদি এমসিকিউ দেয় তার সুবিধা। আমাদের টাইমে কি করে দিল, আমাদের টাইমে 50% নিউমেরিক্যাল কোশ্চেন করে দিল, এমসিকিউ নয়, যে আমাদেরকে অঙ্কটা করতে হবে, ম্যাথসটা আমাদেরকে করতে হবে, সলভ করে ওখানে একটা টেক্সট বক্স দেওয়া রয়েছে, সেই টেক্সট বক্সে অ্যান্সারটা লিখতে হবে। আর সেই অ্যান্সারটা ওরা কিভাবে ইভালুয়েট করবে না, ওদের যে অরিজিনাল অ্যান্সার, সেই অরিজিনাল অ্যান্সারটা যত কাছে হবে তত বেশি নাম্বার। লাইক যদি অরিজিনাল অ্যান্সারটা হয় হচ্ছে হলো 3.5 আর আমার অ্যান্সারটা বেরিয়েছে 3.4, তাহলে আমি যে নাম্বারটা পাবো, যার অ্যান্সার বেরিয়েছে 3.38, সে কম নাম্বার পাবে। এরকম টাইপের একটা কাণ্ড করেছিল ওরা, যেটা খুবই আনএক্সপেক্টেড ছিল এবং অনেকের সেটাতে খুব অসুবিধা হয়েছিল। তো সেই জন্য কি তখন কি জায়গাটাতে লেগেছিল, তখন জায়গাটাতে লেগেছিল যে যার কনসেপ্টটা ঠিক ছিল, যার ওই পার্টিকুলার কোশ্চেন গুলো কনসেপ্টটা এক্সাক্ট ছিল, সে পেরে গেছিল। আর এই নিউমেরিক্যাল কোশ্চেন কিন্তু আর কিছুই না, এগুলো হচ্ছে হলো তোরা মানে কি 10th স্ট্যান্ডার্ড পর্যন্ত যেই ধরনের অ্যারিথমেটিক করে এসেছিস সেরকমই দিয়েছে। বি টেস্টে অনেক হাই লেভেলের কোশ্চেন থাকে, অতটা হাই লেভেলেরা যায় না, বাট বিটেস্ট প্র্যাকটিস করলে এটার জন্য কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হবে। বাট তোর যদি মনে হয় তুই আরএস আগরওয়াল করবি, কিন্তু কনসেপ্ট গুলোকে ক্লিয়ার রাখবি, যে আরএস আগরওয়ালে একটা ফর্মুলা দেখলি, আইদার সেই ফর্মুলাটা একদম ডিটো মুখস্থ থাকবে, নয়তো সেই ফর্মুলাটা কোন কনসেপ্ট থেকে এসছে সেই কনসেপ্টটা ডিটো মুখস্থ থাকবে। এই দুটোর মধ্যে কোনো একটা তো অ্যাটলিস্ট রাখতেই হবে। আর অ্যান্সার কতক্ষণে বেরোবে সেটা পুরোই ডিপেন্ড করবে তোর প্র্যাকটিসের উপর। আচ্ছা, আর কারোর প্রশ্ন না থাকলে আমি একটুখানি কোডিং এর জায়গাটা বলে দেবো, কারণ তোদের কেউ কেউ অনেক সময়তে দেখবি যে আলটিমেটলি অন্য কোশ্চেন গুলো করতে পারছিস না, কিন্তু কোডটা অনেকটা চেনা চেনা লাগছে, মানে ইভেন যাদের কাছে কোডিং কঠিন লাগে তাদের কাছেও মনে হবে যে আলটিমেটলি যে কোডটা ওরা দিল সেই কোডিং কোশ্চেনটা তুলনামূলক সহজ লাগছে। তো ইন দ্যাট কেস ওদের ওখানে একটা কোড প্যান থাকবে, সেই কোড প্যানের মধ্যে তোকে কোডটা লিখে রান বাটন ক্লিক করে চেক করতে হবে যে কোডিং এর অ্যান্সারটা ঠিক এসছে কি আসেনি, ঠিক আছে? তো তোদের মধ্যে কতজন টিসিএস কোড ভিটা দিয়েছে একটু আমাকে যদি চ্যাট উইন্ডোতে ইয়েস বলিস। অংশুমান, ধ্রুব, সমজিৎ, আচ্ছা, খুব বেশি কেউ দিসনি, ঠিক আছে, কিছু করার নেই। তো তোদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোদেরকে প্র্যাকটিসটা করতে হবে হচ্ছে হলো গিয়ে কোডিং এর জন্য হ্যাকার র্যাঙ্কে গিয়ে। হ্যাকার র্যাঙ্ক হচ্ছে হলো সব থেকে রিলায়েবল সাইট যেখানে গিয়ে তোরা কোডিং এর জন্য প্র্যাকটিস করতে পারবি। হ্যাকার র্যাঙ্কের যে তোর ইজি স্ট্যান্ডার্ড এর যে কোড গুলো থাকে ওই রকম টাইপের কোডই টিসিএস দেবে, এবং তোদেরকে যেটার সাথে ফ্যামিলিয়ারাইজ হতে হবে সেটা হচ্ছে হলো যে অনলাইন কোডিং এর বা ডিজিটাল কোডিং এর যে সাবমিশন প্রসেসটা সেটার সাথে ফ্যামিলিয়ারাইজ হতে হবে। তো আমি সবাইকে বলবো এবং তোরা তোদের বন্ধুদেরকেও বলবি যেন যাদের মনে হয় যে তারা কোডিংটা দিয়ে পার করতে পারবে, অ্যাটলিস্ট কোডিংটার চেষ্টা তো করা উচিত, তো অ্যাটলিস্ট একবার হলেও হ্যাকার র্যাঙ্কে গিয়ে ওখানে কিরকম ভাবে কোডিং সাবমিশন হয় সেটা
দেখে নেওয়ার চেষ্টা করবি, এবং যাদের যাদের অসুবিধা হবে তারা যারা যারা অলরেডি তোদের ক্লাসে পড়ে, যারা কোড ভিটায় পার্টিসিপেট করেছে, তাদের কাছ থেকে অবশ্যই হেল্প নিবি, ঠিক আছে? হেল্প কিন্তু সবাইকে করতে হবে, একে অপরকে হেল্প না করলে কিন্তু মানে কি এগোনো খুব মুশকিল, ঠিক আছে? আর টিসিএস এর কোডিং নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, সেইখানে কোনো যদি প্রবলেম হয় তাহলে আমাকে আবার পরে বলবি। আর কোনো প্রশ্ন আছে কারোর, কোনো মানে আর কি दादा टीसीएस एनक्यूटी का जो कोडिंग आता है सर, उसमें इनपुट लेना पड़ता है कि इनपुट पहले से लिया रहता है, सिर्फ फंक्शन लिखना पड़ता है? तुम क्या कभी हैकर रैंक में या हैकर अर्थ में कभी ऑनलाइन कोडिंग किए हो कमलेश? नहीं किया, नहीं किया। अच्छा, तुम अगर कभी हैकर रैंक में या हैकर अर्थ के तरह किसी ऑनलाइन कोडिंग साइट में जाके कोडिंग करोगे तो तुमको एकदम समझ में आ जाएगा कि कैसे होगा। एक एग्जैक्टली सेम टाइप का इंटरफेस होता है, तुमको कोडिंग का इनपुट देना नहीं पड़ता है, इनपुट दिया हुआ होता है, एक टेस्ट प्रोग्राम उन लोग के पास होता है, वो उस टेस्ट प्रोग्राम के अगेंस्ट में तुम्हारा कोड को रन करवा के देखता है कि तुम्हारा आउटपुट ठीक आ रहा है कि नहीं। तो इसलिए तुमको जो ध्यान में रखना पड़ता है कि वो लोग तुमको क्वेश्चन में बोल देगा कैसे इनपुट लिया जाएगा, तो तुमको अपना कोड वैसे ही इनपुट लेना पड़ेगा जैसे वो लोग लेने के लिए बोलेंगे। अगर वो लोग बोलेंगे कि लाइन टू लाइन, मतलब कि फर्स्ट लाइन में फर्स्ट इनपुट, सेकंड लाइन में सेकंड इनपुट, ऐसे करके दोनों इनपुट लेना पड़ेगा, तो तुमको दोनों लाइन का इनपुट लेना पड़ेगा। और अगर वो लोग बोले कि एक ही लाइन में स्पेस सेपरेटेड इनपुट लिया जाएगा, देन तुमको वैसे इनपुट लेने का पार्ट, कोड का जो इनपुट लेने का पार्ट है वो लिखना पड़ेगा, ठीक है? समझ में आ रहा है? समझ में आ रहा है। तो हम लोग अभी फिलहाल में कोक्यूब्स का, हाँ हम लोग फिलहाल में यही चीज था, उसमें भी इनपुट ऐसे ही देना। कोक्यूब्स का एग्जाम में, हाँ सभी एग्जाम में ऐसे इनपुट होता है कि तुमको इनपुट नहीं हम लोग का जो कोक्यूब्स का एग्जाम हुआ था उसमें क्या था कि हम लोग को सारा चीज इनपुट लेके इनपुट सारा लिखा हुआ था, उसमें सिर्फ एक फंक्शन था, उसका फंक्शन का हम लोग को सिर्फ डेफिनेशन लिखना था और कुछ अच्छा नहीं। यहाँ पर वैसा नहीं होगा, यहाँ पर तुमको पूरा कोड इनपुट से लिखना पड़ेगा, यहाँ पर तुमको फंक्शन डेफिनेशन नहीं लिखा हुआ होगा, ठीक है? वहां पर तुमको फंक्शन दिया हुआ था, तो इसलिए तुमको फंक्शन का सिर्फ फंक्शन का डेफिनेशन लिख के हो गया था, पर यहाँ पर तुमको पूरा कोड लिखना पड़ेगा एनक्यूटी में। वो लोग तुम्हें मतलब कि आधा कोड नहीं देगा, तो तुमको इनपुट वाला पार्ट भी खुद को ही करना पड़ेगा। प्रॉब्लम हो तो मुझको अलग से बोलना, मैं कभी ऑनलाइन में गूगल मीट में आना मेरे साथ, मैं कभी दिखा दूंगा। बट तुम लोग सब पाइथन या जावा जानते हो ना? जावा और सी। जावा और सी, तो हम बोलेंगे कि अगर कोड करना है तो जावा को यूज करो, सी को यूज मत करो, ठीक है? क्योंकि सी यूज करते जाओगे तो वहां पर इनपुट लेने का पार्ट लिखते जाके झमेला, मतलब कि प्रॉब्लम हो जाएगा। जावा थोड़ा इजी होगा, टीसीएस जैसा जगह का एग्जाम। और पाइथन जो लोग यूज करते हो उनमें से कोई एक मुझको आज रात को फोन करना, मैं तुम लोग को एक चीज बता दूंगा, क्योंकि वहां पर पाइथन का जो कंपाइलर है उसमें थोड़ा प्रॉब्लम है, टीसीएस का प्रॉब्लम नहीं है, बट एक कॉन्सेप्ट है जो मतलब ये टेक्निकल ग्लिच है जो याद में रखना पड़ेगा, और वो टेक्निकल ग्लिच अभी तक टीसीएस ने ठीक नहीं किया है। तो जो लोग पाइथन करेगा उनमें से कोई एक मुझको आज रात में फोन करना, मैं वो इशू बता दूंगा, तो तुम लोग अपनों में से वो इशू के बारे में बात कर ले सकते हो, ठीक है? अंशुमान तुम फोन करना, ठीक है? अच्छा, जिन लोग का न्यूमेरिकल एबिलिटी और रीजनिंग अच्छा है उनके लिए आप क्या सजेस्ट करेंगे अभी? उनके लिए सजेस्ट करेंगे कि अगर टीसीएस का एग्जाम में वो लोग तुम्हें न्यूमेरिकल मतलब कि तुम्हारा अपना सेक्शन चूज करने दे, मतलब कि स्टार्टिंग वाला सेक्शन, कौन सा वाला सेक्शन से तुम स्टार्ट करना चाहते हो, वो जनरली टीसीएस अपनों को चूज करने देता है, जनरली नहीं भी दे सकता है। मेरे को याद नहीं मेरे टाइम में क्या हुआ था,
बट अगर वो तुमको सेक्शन चूज करने के लिए दे तो तुम पहले जाके वो वाला सेक्शन कंप्लीट करोगे जो वाला सेक्शन तुम्हारे लिए मतलब कि ज्यादा स्ट्रांग है। और अगर वो लोग ऐसा बोले कि नहीं तुमको इतना ही टाइम दिया जाता है, एक के बाद एक सेक्शन, पहले इंग्लिश से स्टार्ट करो फिर न्यूमेरिक में जाओ, ऐसा अगर वो लोग डिक्टेट कर देता है उनका सिस्टम में, तो तब एक्स्ट्रा कोई टिप्स नहीं है, तब तुमको वो लोग जैसे ही बोलेगा वैसे ही तुमको जाना पड़ेगा। बट इन योर माइंड, मतलब कि अपने माइंड में ऐसे सेट करके रखना कि जब न्यूमेरिकल वाला पार्ट आएगा तो वहां पर हमको फेल नहीं होना है। मतलब कि सपोज तुम एग्जाम दे रहे हो, एग्जाम में पहले इंग्लिश आए, उसके बाद कोडिंग आए, उसके बाद न्यूमेरिकल आए, तो इंग्लिश एंड कोडिंग करते करते तुम्हारा दिमाग फ्रस्ट्रेट हो सकता है अगर तुम इंग्लिश या कोडिंग में अच्छा नहीं हो, तो वो फ्रस्ट्रेशन रिफ्लेक्ट करेगा जब तुम न्यूमेरिकल दोगे। ये होता है, इसको तुमको मैनेज करना पड़ेगा, ये फ्रस्ट्रेशन को मैनेज करना पड़ेगा। अगर नहीं हुआ तो नहीं हुआ, बट नेक्स्ट वाला जो क्वेश्चन है जो तुम्हारा स्ट्रांग है वो होना चाहिए। ठीक है, तो फ्रस्ट्रेशन मैनेज करना पड़ेगा, ये भी एक मतलब कि इम्पोर्टेंट पॉइंट है। और दादा एक चीज और पूछना था, अभी फिलहाल में कोई प्रोग्रामिंग लैंग्वेज अगर पाइथन सीखने का मन हो तो जाना चाहिए या फिर नहीं जाना चाहिए इस समय? अगर टीसीएस के लिए पाइथन सीखने का मन हो तो अभी बोलेंगे कि अभी रुक जाओ, जावा से काम चलाओ, सी से काम चला, सी और सी प्लस प्लस से काम चलाने का बात सोचो मत, क्योंकि वो लोग जैसा तुमको इनपुट लेने का जो पैटर्न वो लोग तुम्हें बोलेगा वो सी में लिखना बहुत मुश्किल होगा, बट जावा में लिख सकते हो। तो जावा से अभी काम चलाओ, जब टीसीएस का एग्जाम हो जाए तब ठंडे दिमाग में पाइथन सीखो। ठीक है, अभी जो एग्जाम्स है सामने, टीसीएस है, सीटीएस है, शायद सीटीएस कब होगा वो लोग बता देगा, और भी बहुत सारा कंपनीज है। अभी कंपनीज का जो एग्जाम्स होता है उसके लिए प्रिपेयर करो, वहां पर तुमको जावा ही काफी हो जाएगा। पाइथन अगर सीखना है तो वंस तुम्हारा कोई जॉब लग जाए या एक जगह पर सेटल हो जाओ तब तुम पाइथन सीख सकते हो। ठीक है, क्योंकि थोड़ा दिमाग लगाना पड़ेगा, थोड़ा ठंडा दिमाग लगाना पड़ेगा पाइथन सीखने के लिए। আচ্ছা দাদা বলছি যে আমরা আচ্ছা, একজন একজন করে অংশুমান আগে বল, তারপর সমদীপ বলবি। থিওরি পড়তে হবে ডেটা স্ট্রাকচার থেকে, ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম থেকে থিওরি পড়তে হবে। ডেটা স্ট্রাকচার আর অ্যালগরিদমের মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে হচ্ছে হলো স্ট্যাক, কিউ আর লিংক লিস্ট থেকে। গ্রাফ আর ট্রি থেকে খুব কম কোশ্চেনই আসতে আমি দেখেছি, বাট যে ওরা দেবে না তার কোনো মানে নেই। ঠিক আছে, বাট স্ট্যাক, কিউ আর লিংক লিস্ট থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। দেন চলে যাবি হচ্ছে সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং এ অপারেটরস গুলো পড়বি, বিট ওয়াইজ অপারেটরস ভালো করে পড়বি, পয়েন্টার্স পড়বি আর স্ট্রিং পড়বি, খুব ভালো করে স্ট্রিং পড়বি, কারণ ওরা প্রচুর স্ট্রিং অপারেশন দেয়, মানে স্ট্রিং এর উপর কত রকম সি তে অপারেশন হতে পারে সেগুলো সব যেন ক্লিয়ার থাকে। তারপরে যাবি ডেটাবেসে। ডেটাবেস আমি কমই দেখেছি ডেটাবেসের কোশ্চেন, বাট ডেটাবেসের কোশ্চেন যদি দেয় সেগুলো থেকে মার্কস করা খুব সহজ। ঠিক আছে, কারণ ডেটাবেস আমার অ্যাটলিস্ট মনে হতো, আমার ডেটাবেসটা অনেক সহজ মনে হতো। ওরাকেল হোক বা মাইসিকুয়েল হোক, ওরা দুটো ল্যাঙ্গুয়েজ, দুটো ডেটাবেসেরই যে সিকুয়েল এর কমন কোয়েরি গুলো আছে, মানে কমন যে পার্টটা আছে, ওরা সেই পার্টটার থেকেই কোশ্চেন দেবে। ওরাকেল আর সিকুয়েলের যে, ওরাকেল আর মাইসিকুয়েলের যে আনকমন জায়গাগুলো আছে ওই জায়গাগুলো থেকে ওরা কোশ্চেন দেবে না। হ্যাঁ বলছিলাম, ধরো আমরা কোডিং এর পার্টটা তো যদি পাইথনে করি, আর যে মানে যে কোড গুলো দেওয়া আছে সেগুলো দেখে আউটপুট দিতে হবে, সেগুলো কি কি থেকে আসে? সি, জাভা সবকিছু থেকেই? আমি ঠিক বুঝলাম না কি বলতে চাইছিস, আরেকবার বল। মানে টেকনিক্যাল যেগুলো ধরো কোড গুলো দেওয়া আছে, হ্যাঁ টেকনিক্যাল এমসিকিউ বলা যায়। হ্যাঁ বল সমদীপ।
যেগুলো ধর ওই কোড গুলো দেওয়া আছে দেখে আউটপুটটা বলতে হবে, সেই কোশ্চেন গুলো কি সি জাভা সব ল্যাঙ্গুয়েজ থেকেই আসে? আচ্ছা, ওটা মেইনলি সি থেকে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই জিজ্ঞেস করছিলাম। বাট জাভাটাও রেডি করে রাখবি, কারণ আমি বললাম যে সি থেকে আসে তারপর ওরা জাভা দিয়ে দিল, সেটা হতেই পারে। ফলে ওরকম কিছু না, তবে পাইথন থেকে আসবে না এটুকু গ্যারান্টি শিওর। আচ্ছা, আচ্ছা, দীপক কুমার কিছু বলতে যাচ্ছিলিস নাকি? হ্যাঁ, ওরা ওরা তোদের সিলেবাস জানে, ওরা জানে যে সিটা কমন, জাভাটা কমন, এবং এই দুটো ম্যান্ডেটরি সাবজেক্ট সমস্ত মানে আর কি আইটিআন কে পড়তে হয়, আইটি স্টুডেন্টকে পড়তে হয়। তো ওরা ওইটার উপরে বেশি স্ট্রেস দেবে, ওরা কোনো আনকমন সাবজেক্ট থেকে তোর কোশ্চেন করবে না। তার জন্য ওরা মানে আর কি এগিয়ে গিয়ে এআই থেকে বা নেটওয়ার্কিং থেকে বেশি কোশ্চেন করবে না। আর ডিবিএমএস থেকে কেমন কোশ্চেন আছে একটু বলে দাও। ডিবিএমএস থেকে মেনলি কনসেপচুয়াল কোশ্চেন আসবে, কোয়ারি দিতে পারে, মানে লাইক কোনো কোয়ারি দিয়ে বলতে পারে আইদার যে এই কোয়ারিটা ট্রু কি ফলস, মানে ওই কোয়ারিটা ঠিক কি ভুল এরকম বলতে পারে। একটা টেবিল দিয়ে দিতে পারে, সেই টেবিলের ওপর এই কোয়ারিটা চালানো হচ্ছে এটা বলতে পারে, দিয়ে তারপর তোকে বলবে যে এর মধ্যে কোন আউটপুটটা আসবে, চারটা অপশন দিয়ে দিল, এরকম টাইপের হতে পারে। আহ, এরকম হতে পারে যে একটা টেবিল দিয়ে দিয়েছে, একটা আউটপুট দিয়ে দিয়েছে, আর অপশনে চারখানা কোয়ারি দিয়েছে, দিয়ে বলতে পারে যে কোন কোয়ারিটাতে এই রিকোয়ার্ড আউটপুটটা এই টেবিল থেকে আসবে, এরকম কোশ্চেনও আসতে পারে। তো মানে এই সবকটা কোশ্চেন ক্লিয়ার করারই মেন মানে আর কি মোটোটা হলো তো তোদেরকে কোয়ারিটাকে ক্লিয়ার থাকতে হবে, মানে এসকিউএল কোয়ারি, সিলেক্ট কোয়ারি কিরকম ভাবে হয় সেটা যেন তোদের ক্লিয়ার থাকে। আর অনেক কোশ্চেন থাকে যে এর মধ্যে ভুল স্টেটমেন্টটা কি সেটা বলো, লাইক হুইচ ওয়ান ইজ নট ট্রু, এরকম টাইপের কোশ্চেন থাকে। কতগুলো স্টেটমেন্ট দেয় এবং সেই স্টেটমেন্ট গুলোর মধ্যে কোনটা নট ট্রু সেটা বলতে বলবে। টেকনিক্যাল এরকম কোশ্চেন প্রচুর থাকে। তো সেইগুলো করারও মানে আর কি উপায় হলো যে ঠান্ডা মাথায় কনসেপ্টটা নিয়ে সেটাকে ভাবা। এনপিটিকিউ এর কোশ্চেন গুলো, এনপিটিকিউ তে তোদের কিরকম কোশ্চেন দিয়েছিল আমি জানি না, বাট মানে আর কি হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, মেনলি এরা একই রকম টাইপের কোশ্চেনই দেয়। এবার তোরা তো এনপিটিকিউ মেন টেস্টটা তোরা তো দিসনি, তোরা তো এনপিটিকিউ এর যে সিলেকশন ফার্স্ট রাউন্ডের টেস্টটা দিয়েছিলিস, আমাদের সময় ওই মেন টেস্টে আমরা ডাইরেক্ট দিতাম, এবং সেখানে অনেক মানে আর কি লাইক 20 লাইন্স অফ কোড দিয়ে দিত, 25 লাইন্স অফ কোড দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে আউটপুট বলতে হবে, তো অত বড় জিনিস সেখানে দেবে না। হুম। আর ডিবিএমএস এর জন্য কোন কোন সেকশনটা পড়তে সাজেস্ট করবে? ডিবিএমএস এর জন্য, হ্যাঁ, ডিবিএমএস এর জন্য পড়বি হলো কোয়ারি গুলো ভালো করে পড়বি, ঠিক আছে? কিছু ইনিশিয়াল কিছু থিওরি আছে, লাইক কেন ডিবিএমএস ইউজ করা হয়, ওই ধরনের জায়গাগুলো পড়বি। অ্যাসিড প্রপার্টি ওগুলো আর আসে না, কখনো আসতে দেখিনি কোথাও, মানে এই ধরনের কোনো জায়গাতে কখনো আসতে দেখিনি। মেনলি কোয়ারি আর কোয়ারি রিলেটেড যে কনসেপ্ট গুলো আছে সেই জায়গাগুলো থেকেই ডিবিএমএস এর কোশ্চেন গুলো আসে। আর জয়েন কোয়ারি খুব ভালো করে পড়বি, জয়েন আসবে, কোয়ারি যখন আসবে তখন জয়েন আসবে, তারপর তোর প্রোডাক্ট আসবে, কার্টেসিয়ান প্রোডাক্ট আসবে, জয়েন আসবে, ফরেন কি কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্ট থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, তাহলে কনস্ট্যান্ট গুলো তোর ক্লিয়ার তো, কত রকম কনস্ট্যান্ট হয়, বেসিক কনস্ট্যান্ট গুলো? না দাদা, ভুলে গেছি। ওটা তাহলে পড়ে নিবি, কনস্ট্যান্ট গুলো কি কি আছে তোর, চেক কনস্ট্যান্ট, প্রাইমারি কি, ইউনিক কি, তারপর ফরেন কি, এই ধরনের যে কনস্ট্যান্ট ও গুলো আচ্ছা আচ্ছা, আছে হ্যাঁ তো সেগুলো।
হ্যাঁ, এবং ওগুলো মানে যখন টেবিল ক্রিয়েট করা হয় তখন ওই কনস্ট্যান্ট গুলো কিভাবে লেখে, কারণ ওরা বেশিরভাগ ক্ষেত্রেই তোকে একটা কোনো কোড দেবে আর সেই কোডের থেকে তোকে বলতে হবে কিছু একটা, লাইক আইদার কোডটা ঠিক আছে কি ভুল আছে, কোডের মধ্যে মিস্টেক আছে কি, সিনট্যাকটিক্যাল মিস্টেক আছে কিনা, তারপর বলবে যে কোডের আউটপুট কি হবে, এই ধরনের কোশ্চেন ওরা তোদেরকে দেবে। তো এইটার জন্য রেডি থাকতে হবে। তবে আমি বলবো টেকনিক্যাল যদি যেতে চাস তাহলে টেকনিক্যালে আগে ভালো করে দেখ ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম আর প্রোগ্রামিং, এটা হচ্ছিল টেকনিক্যালের মেন জায়গা। ডিবিএমএস এর থেকে অতটাও বেশি দেবে না যত না এই জায়গাগুলো থেকে বেশি দেবে। তবে প্রত্যেকবারই এইগুলো চেঞ্জ হয়ে যায়, প্যাটার্ন গুলো চেঞ্জ হয়ে যায়। আমাদের সময় নিনজায় মানে আর কি পুরো নিউমেরিক কোশ্চেনের প্যাটার্নটাই চেঞ্জ করে দিয়েছিল। এতদিন পর্যন্ত যে ধরনের কোশ্চেন আসতো তার থেকে পুরো অন্যরকম কোশ্চেন দিয়ে দিয়েছিল। তারপর একটা গ্রুপের ক্ষেত্রে ইভেন টেকনিক্যালে ইলেকট্রিক্যালের কোশ্চেন দিয়ে দিয়েছিল, মানে সিরিয়াসলি একটা গ্রুপের ক্ষেত্রে টেকনিক্যালে 2টো না 3টে ইলেকট্রিক্যালের কোশ্চেন দিয়ে দিয়েছিল। তো এরকম কাণ্ড ওরা করতেই পারে, তো সেগুলো দেখলে ভয় পেয়ে যাস না। মানে তোরা যদি ভয় পাচ্ছিস তাহলে জেনে রাখবি যে আরো 10জন ভয় পাচ্ছে, আরো 10টা কলেজের ছেলেমেয়েরা ভয় পাচ্ছে। তো সেইটাকে মাথায় রেখে কনফিডেন্টলি, মাথাটাকে ঠান্ডা রেখে ক্লিয়ার রেখে কোশ্চেন গুলোকে করবি। আর ভার্বালটাকে খুব ভালো করে দেখবি, ভার্বাল থেকে প্রচুর মার্কস ওঠে। মানে এরকমও হয় যে ভার্বালে তুই মানে কি 90% মার্কস, 95% মার্কস তুলে ফেলতে পারবি। তো ভার্বালটাকে খুব ভালো করে দেখবি। আর.এস. আগারওয়ালে মনে হয় ভার্বাল থাকে না, ভার্বাল প্র্যাকটিস করার সেরকম ভাবে কোনো বই পার্টিকুলারলি নেই। বিটেস্ট এর কোশ্চেন গুলো করতে পারিস, তবে আমার মনে হয় বিটেস্ট এর কোশ্চেন গুলো ভার্বালের ক্ষেত্রে একটু বেশি হাই স্ট্যান্ডার্ডের, একটু মানে কি ফার্স্ট্রেটিং হতে পারে। ভার্বালটা মানে টোটালি ওরা যে ধরনের কোশ্চেন গুলো খুব কনসেপচুয়াল কোশ্চেন করবে, তবে বিটেস্টে এক ধরনের কোশ্চেন আসে যেটা ভার্বালে খুব আসবে, সেটা হচ্ছে হলো তোর একটা সেন্টেন্স বলে দেবে আর সেই সেন্টেন্সের কোন পার্টটায় ভুল আছে সেটা তোকে সিলেক্ট করতে হবে। এরকম একটা কোশ্চেন আসে না বিটেস্টে, যে একটা সেন্টেন্স বলে দিল তার মধ্যে কতগুলো পার্ট ওরা একটা অ্যানোটেট করে দিল কোনো নাম্বার দিয়ে, দিয়ে বলে যে কোন পার্টটায় ভুল আছে। তো ওরকম টাইপের কোশ্চেন আসবে। তবে সিনোনিম ফিনোনিম ওই ধরনের কোশ্চেন আমি কখনো আসতে দেখিনি কোনো সিরিয়াস পরীক্ষায়। না ওই না, আসতে পারে কিন্তু আসলেও আমি দেখেছি অতটা মানে বিটেস্টে যেরকম দেয় ততটা ভয়ঙ্কর টাইপের কোশ্চেন আসে না। কিন্তু তোর এইগুলো আসবে মানে সেন্টেন্সে ভুল আছে কিনা, তারপর হচ্ছে হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রচুর আসবে, যে একটা সেন্টেন্স দিয়ে দিল তার ব্ল্যাঙ্কটাকে ফিল করতে বলবে কোন অপশনটা দিয়ে তুই ফিল করবি। তো সেইটার জন্য খুব মানে কি রেডি থাকতে হবে। সেখানে অনেক সময় কনফিউজিংও লাগতে পারে ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জায়গাগুলো। যেটা और করবি সেটা হচ্ছে হলো যে বি টেস্টে যখন ভার্বালের এক্সাম গুলো দিবি, এক্সামের পরে রেজাল্ট গুলো দেখবি, মানে আর কি অ্যান্সার কি গুলোকে দেখবি। হুম, আর যদি বোঝানো না থাকে তাহলে ওটা স্ক্রিনশট নিয়ে নিবি, নিয়ে কাউকে একজনকে জিজ্ঞেস করবি। বন্ধুদের সাথে কন্ট্যাক্টটা খুব রাখবি। আর একটা জিনিস তোরা রাখিস না, আমরাও রাখতাম না, সেটা হচ্ছে হলো আমরা নিজেদের পিয়ারদের সাথে কন্ট্যাক্টটা ঠিক মতন রাখতাম না এই সমস্ত ক্ষেত্রে। মানে আমরা একটুখানি সেলফিশ হতাম। সেলফিশ হোস না, সেলফিশ হোস না, সেলফিশ মানে আর কি হয়ে কোনো লাভ নেই এই রকম ক্ষেত্রে। অ্যাটলিস্ট পড়াশোনার ক্ষেত্রটাতে নিজেরা পড়বি, নিজেদের মধ্যে আলোচনা করবি, ডিসকাশন করবি, তাহলেই একমাত্র বুঝতে পারবি যে অন্যজন কি করছে আর আমাকে কতটা করতে হবে। আর অন্যকে হেল্প করতে গিয়ে আমার মনে হয় অ্যাটলিস্ট আমার হয়েছে অন্যদেরকে হেল্প করতে গিয়ে, তোদেরকে এইসব বলতে গিয়ে আমার অনেক কনসেপ্ট আরো মানে আর কি ভালো হয়। তো কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হয় অন্যকে কোনো একটা জিনিস বোঝাতে গেলে। তো সেইটা প্র্যাকটিসটা রাখবি। সবাই মানে আর কি পিয়ারদের মধ্যে ভালো করে কমিউনিকেশন রাখবি। সেটা তোদের প্লেসমেন্টের গ্রুপের না হয় অতটা মেসেজ করতে হবে না, কিন্তু তোদের নিজেদের যে গ্রুপ আছে সেই গ্রুপে তোরা অ্যাটলিস্ট নিজেদের মধ্যে এই কনসেপ্ট গুলো নিয়ে ডিসকাশন করে মানে কি নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন রাখবি, সেটা কিন্তু খুব হেল্পফুল হবে।
কারণ আমি দেখেছি যখন ইন্টারভিউ টিসিএস এ ইন্টারভিউ দিতে গেছি তখন এক একটা কলেজ থেকে দলে দলে স্টুডেন্ট এসছে। তো তাদের সাথে আমি যখন জিজ্ঞেস করছি তোদের এত এত স্টুডেন্ট তোরা কি করে এতজন কোড ভিটা ক্র্যাক করলি, ওরা বলছে যে আমরা কোড ভিটার 6 মাস আগে থেকে আমরা নিজেদের মধ্যে কমিউনিটি বানিয়ে ফেলেছিলাম, একটা গ্রুপ বানিয়ে ফেলেছিলাম যেখানে আমরা কন্টিনিউয়াসলি নিজেদের মধ্যে নলেজ শেয়ারিং করতাম। প্রত্যেকটা যেই সমস্ত কলেজ থেকে বেশি বেশি স্টুডেন্ট এসেছে তার প্রত্যেকেই তাই বলেছে। আমি যখন ইনফিটিকিউ দিতে গেছি, ইনফিটিকিউ এর ইন্টারভিউ দিতে গেছি, সেখানে গিয়েও আমি বিপি পোদ্দারের স্টুডেন্টদের সাথে দেখছি যে বিপি পোদ্দার থেকে 30 জন ইনফিটিকিউ পাস করেছিল, আর আমাদের থেকে সেইবার 2 জন, আর এবার কেউ করলো না। তো কি করে হচ্ছে? কারণ ওরা ইনফিটিকিউ এর জন্য একটা কমিউনিটি বানিয়ে ফেলেছিল নিজেদের মধ্যে। ওটা কোনো অফিসিয়াল কমিউনিটি নয়, ওটা কোনো স্যারেরা ওদের কেউ মানে আর কি ওইটাকে ডিকটেক্ট করে না, নিজেদের মধ্যে নিজেদের ইচ্ছা বানিয়েছিল। তার মধ্যে 30টা ছেলে অ্যাক্টিভ ছিল, আর সেই 30টা ছেলে ইনফিটিকিউ ক্লিয়ার করেছিল। সেম হ্যাক উইথ ইনফির ক্ষেত্রেও তাই হয়েছিল। তো এই জিনিসটা মানে আর কি তোরা যথেষ্ট ভালো স্টুডেন্ট আছিস, একটু টাইমে টাইমে ক্লাসগুলো করবি, আর নিজেদের মধ্যে রেসপন্সিবিলিটি নিয়ে এরকম কমিউনিটিটাকে তৈরি করবি। না হলে আর আরেকটা জিনিস, যে আজকে টিসিএস হলো না হতে পারে, টাইম কম পাচ্ছিস, কোভিড-19 অনেক কিছু আছে, কিন্তু তার জন্য কখনো এই করবি না, মানে লাইক হাল ছেড়ে দিবি না। এরপর অনেক অনেক কোম্পানিজ আছে, অনেক জব পোস্টিংস আছে, কিন্তু তাদের দরকার হচ্ছিল একটা এলিজিবল ছেলে যে কাজ করতে পারবে, একজন এলিজিবল ক্যান্ডিডেট তাদের দরকার। তারা কাউকে এমনি এমনি মাইনে দিয়ে রেখে দেবে না। তো সেই এলিজিবল ক্যান্ডিডেটটা তোদেরকে হতে হবে। যদি সেটা তোরা হতে পারিস তাহলে প্রচুর কোম্পানি আছে যারা তোদেরকে নেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে। ঠিক আছে? আর আরেকটা জিনিস সেটা হচ্ছে, হ্যাঁ বল। আর.এস আগরওয়ালের ভার্বালটা কিরকম? মানে ওটা আর.এস আগরওয়ালের ভার্বাল নেই মনে হয়। হ্যাঁ আছে একটা, ভার্বাল নন ভার্বাল আর কোয়ান্টিটিভটা তো করি ওখান থেকে, কিন্তু ভার্বালটাই একটু প্র্যাকটিসের জন্য বিটেস্টটা তো দিচ্ছি। আর.এস আগরওয়ালের দুটো বই আছে, একটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর একটা লজিক্যাল রিজনিং, ভার্বাল নন ভার্বাল, আর একটা বই আছে আর.এস আগরওয়ালের, দুটোই আছে। ঠিক আছে, কিন্তু আর.এস আগরওয়ালের বইটা যখন ভার্বাল নন ভার্বাল আর লজিক্যাল রিজনিং এর জন্য নিবি, বইটা দেখেই ভয় পেয়ে যাবি। ঠিক আছে, হ্যাঁ, সেই জন্য ওগুলো আমি পাঠিয়েছি পিডিএফ গ্রুপে। হ্যাঁ, মানে বইটা তো 600 পেজের বই। আমি নরমাল ভার্বালটা আর কোয়ান্টিটিভ পাঠিয়েছি গ্রুপেতে। আর আরেকটা জিনিস, তোদের যখন টেকনিক্যাল এমসিকিউ টেস্ট গুলো স্যারেরা নেয় বা বি টেস্টের টেস্ট গুলো হয়, তো তোদের কাছে স্যারেরা সেগুলোর কোশ্চেন সমেত অ্যান্সার কি পাঠিয়ে দেয়? নিশ্চয়ই পাঠায় তো, আমাদের তো পাঠাতো। স্যার পাঠান তো? কেউ কিছু বলছে না। হ্যাঁ বলছি, মানে ওদেরকে কি বলতো, যখন হতো আমরা অ্যান্সার কিটা ওখানে কি হচ্ছে এক্সপ্লেনেশনটাও দিয়ে দিই, বুঝলি? এখন মানে টেকনিক্যালের নয়, কোয়ান্টিটিভ গুলো তো ওখানেই বলে দিতাম। আগে ওদেরকে দিয়ে দেওয়া হতো, ওরা নিজেরা করতো, তারপর অ্যান্সার কিটা ওখানে ডিসকাস করে দেওয়া হতো। ঠিক আছে, টেকনিক্যাল। ঠিক আছে, কোশ্চেন গুলো মানে একটা ওদের কাছে কি তোদের মানে কি নোটস থাকে, মানে লাইক কি কোশ্চেন ডিসকাস হয়েছে সেগুলো তাহলে একটু পরবর্তীকালে দেখার সময় হয়। তবে আমি কখনো রকম পেছনে ফিরে কি নোটস রাখা রয়েছে সেগুলোর দিকে তাকাইনি, যেগুলো মানে অন টাইম হচ্ছে সেগুলোই ভালো করে দেখেছি ও মাথার মধ্যে রেখে দিয়েছিলাম। এইচআর ইন্টারভিউ হবে না, তোদেরকে আগে টেকনিক্যাল ইন্টারভিউ নেবে। তোরা কি, আমি কি একটু ইন্টারভিউ নিয়ে তোদেরকে কিছু বলবো নাকি শুধু টেস্ট নিয়ে বলবো? তোরা বল, যদি কেউ ইন্টারভিউ। হ্যাঁ দাদা, ইন্টারভিউটাও বলে দাও। বলে দেবে। ঠিক আছে। টিসিএস, সিটিএস, ইনফোসিস, এদের সবার হচ্ছে হলো এরা এখন আর জিডি নেয় না, কারণ এরা মাস রিক্রুটমেন্ট করে, তো এতজনের জিডি নেওয়া খুব মুশকিলের কাজ হয়ে যায়। তো এরা 2-3টে রাউন্ডের ইন্টারভিউ নেয়, একই দিনে নিয়ে নেবে প্রবাবলি। যদি নিতে না পারে তাহলে ওরা আবার সেপারেট ডেতে শিডিউল করে দেবে, সেটা নিয়ে কোনো প্রবলেম। তো টিসিএস কোড ভিটার ক্ষেত্রে আমাদের সময় 3 রকমের ইন্টারভিউ নিত। আমাদের সময় সেটা একটাই প্যানেলের মধ্যে বসিয়ে 3 জন মিলে 3 রকম ইন্টারভিউ নিত, 3 জন ইন্টারভিউয়ার 3 রকম ইন্টারভিউ নিত। একজন ফার্স্টে স্টার্ট করতো টেকনিক্যাল দিয়ে। যদি টেকনিক্যাল ইন্টারভিউ তোদের দেওয়ার পর যে টেকনিক্যাল ইন্টারভিউ নিল সে যদি স্যাটিসফাইড হতো তাহলে সে বলতো যে আমি স্যাটিসফাইড,
তাহলে নেক্সট জন সে একটা ম্যানেজেরিয়াল ইন্টারভিউ নিত। ম্যানেজেরিয়াল ইন্টারভিউতে যেটা করবে তোদেরকে কিছু ম্যানেজেরিয়াল সিচুয়েশন বলবে, লাইক সাপোজ বলবে যে তুমি একটা ডেভেলপমেন্ট টিমের লিডার এবং তোমার ক্লায়েন্ট হঠাৎ করে তোমাকে ফোন করে বলছে যে এই পার্টিকুলার জিনিসটা কাজ করছে না, তখন তুমি কি অ্যাপ্রোচ নেবে নেক্সট, এই ধরনের টাইপের কোশ্চেন করবে। এগুলো দেখবার জন্য যে তোর বিহেভিয়ারটা কিরকম, তুই কিরকম ভাবে ভাবতে চাস, আচমকা একটা মানে কি আনএক্সপেক্টেড কোশ্চেন করে দিলে তুই সেটাকে কিরকম ভাবে নিস, এই জিনিসগুলো দেখবে। ওরা ওখানে কোনো রাইট অ্যান্সার খুঁজছে না, টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু ওরা রাইট অ্যান্সার খুঁজছে, কিন্তু তারপরের যে পার্ট গুলো সেখানে কোনো রাইট অ্যান্সার ওরা খুঁজছে না, ওরা দেখছে যে তুই কিরকম ভাবে রেসপন্ড করিস। আর এইচআর বেসিক্যালি কিছুই না, টিসিএস এর ক্ষেত্রে এইচআর জিজ্ঞেস করে হচ্ছে হলো যে তোমাকে রিলোকেশন দিলে তুমি কি রিলোকেশন নেবে, এইটা জিজ্ঞেস করে ওরা দেখে। মানে এটাও অনেকের ক্ষেত্রে একটা মানে অল অফ এ সাডেন চলে আসে যে কি হঠাৎ করে আমাকে রিলোকেশন কেন বলছে, তো অনেকে না বলে ফেলে, বা অনেকে গাইগুই করতে আরম্ভ করে যে না রিলোকেশন নিতে পারবো না, এরকম টাইপের কথা বলতে আরম্ভ করে। তো সেই ক্ষেত্রে সেটা একটা ব্যাকড্রপ হয়ে যায়। ফলে তোর রিলোকেশন নেওয়ার ইচ্ছা থাকুক বা না থাকুক, যদি তোকে রিলোকেশনের কথা বলে আগে তোকে অফারটা জোগাড় করতে হবে, একদম মানে কি উইদাউট এনি ব্লিঙ্কিং বলবি যে হ্যাঁ আমি রিলোকেশনের জন্য রেডি আছি। ঠিক আছে, এইটা হচ্ছে হলো টিসিএস আর ইনফোসিস দুজনের কাছেই আমি দেখেছি এইচআরদের এইটাই একটা মেইন কোশ্চেন থাকে যে রিলোকেশনের জন্য রেডি আছিস কিনা। আর আরেকটা যেটা জায়গায় অনেকে একটুখানি তোর ধাক্কা খায় সেটা হচ্ছে হলো যেন ফার্স্ট কোশ্চেনটা যেটা করে টিসিএস ইনফোসিস, এরা যতই ইন্টারভিউ নিক না কেন এদের একটা কোশ্চেন সবসময় কমন থাকে। আমি দেখেছি, আমি দুটো ইনফোসিস দিয়েছি ইন্টারভিউ, দুটোতেই এটা কমন ছিল, সেটা টেকনিক্যাল হোক বা যেই হোক সবাই এটাই নেবে। সেটা হচ্ছে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো এই কোশ্চেনটার একটা পারফেক্ট অ্যান্সার তোদেরকে আগে থেকে বানিয়ে খাতায় লিখে আয়নার সামনে বলে বলে রেডি করে রাখতে হবে। সে তোরা যতই ইংলিশে কথা বলতে পারিস বা না পারিস, ওই পার্টিকুলার জায়গাতে ওটা ইংলিশে কথা বলা নয়, ওখানে হচ্ছিল তোকে একটা পারফেক্ট ইন্ট্রোডাকশন দিতে হবে, 30 সেকেন্ড কি 45 সেকেন্ডের 45 সেকেন্ডের একটা ইন্ট্রোডাকশন, যেখানে তোর নাম, এডুকেশন, এক্সপিরিয়েন্স, বসতি আর অ্যাসপিরেশন, এই পয়েন্টগুলো থাকবে, লিখে নে। তোর নাম মানে তোর ইন্ট্রোডাকশন, আই এম দর্শন বা আই এম সামথিং, তোর এডুকেশন, তুই কোথায় স্টাডি করছিস, তোর তুই কোথায় থাকিস বা তুই কোথা থেকে এসছিস, তোর কিছু এক্সপিরিয়েন্স আছে কিনা, লাইক তুই কোথাও ট্রেনিং করেছিস কিনা, কোনো প্রজেক্ট করেছিস কিনা, সেই রিলেটেড এক্সপিরিয়েন্স। তোদের তো আর কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে না, তো যা যা প্রজেক্ট করেছিস, ট্রেনিং করেছিস, ওয়ার্কশপ করেছিস, আবার সেমিনার গুলোকে বলতে যাস না, সেমিনার প্রচুর করেছিস তোরা। আর তারপর বলবি অ্যাসপিরেশন। এইরকম দিয়ে একটা লিস্ট করে বানিয়ে একটা পারফেক্ট গ্রামার বানিয়ে তৈরি করে রাখবি, সেটা তোদের রেসপেক্টিভ ফ্যাকাল্টিকে দিয়ে চেক করিয়ে নিবি গ্রামাটিক্যাল মিস্টেকের জন্য। আরেকটা যেটা জিনিস খুব ভালো করে করবি সেটা হচ্ছে হলো সিভিটা সিঙ্গেল পেজ কি ম্যাক্সিমাম 2 পেজ চেষ্টা করবি সিভিটাকে সিঙ্গেল পেজ করার। যদি কিছুতে সিঙ্গেল পেজ না করা যায় তাহলে ম্যাক্সিমাম 2 পেজ, যদি তার থেকে বেড়ে যায় তাহলে ফন্ট কমিয়ে বা কিছু একটা করে ওটাকে ছোট করার চেষ্টা করবি। খুব টু দা পয়েন্ট একটা সিভি বানাবি। এবার আমি একজনের ক্ষেত্রে দেখেছিলাম সে সিভি বানিয়েছিল, কিন্তু সিভিতে যে ক্যারিয়ার অবজেক্টিভ বলে যে পার্টটা থাকে একদম শুরুতে, সেইটা লেখেনি। সেটা কিন্তু একটা ব্যাকড্রপ, তবে কিন্তু একটু ক্যারিয়ার অবজেক্টিভ অ্যাটলিস্ট 2টো সেন্টেন্স হলেও লিখতে হবে যে তোর মানে কি কি অ্যাসপিরেশন আছে, তুই কেন ওই লাইনে জব করতে চাস। আর খুব সুন্দর করে টেবিল করে এইটা এডুকেশন লিখে তারপরে পয়েন্ট টু পয়েন্ট তোর কি কি স্কিলস আছে, কি কি ওয়ার্কশপ করেছিস, ট্রেনিং করেছিস, কি হবিজ আছে, এরকম করে সিভিটা বানাবি। এই দুটো জিনিসের ওপর কিন্তু ফার্স্ট ইমপ্রেশনটা খুব ডিপেন্ড করে, কারণ ফার্স্ট ইমপ্রেশন যদি খারাপ হয়ে যায় তোর যতই টেকনিক্যাল নলেজ থাকুক না কেন তোর একটা মানে আর কি নেগেটিভ মার্কিং হয়ে যাবে। দেন টেকনিক্যাল নলেজ। কালার সিভিটা চলবে দাদা? হ্যাঁ, কি সিভি? কি সিভি? কালার সিভি। কালার সিভি
না না, কালার করিস না, নর্মাল সিভি রাখ। কালার থাকলে একমাত্র কালার থাকবে হচ্ছে তুই যদি তোর পাসপোর্ট ফটো ওই সিভিতে পেস্ট করে রাখিস, সেটাই একমাত্র কালার রাখিস, আর কিছু কালার রাখিস না, ঠিক আছে? ওই ফরম্যাটটা খুব ভালো ফরম্যাট, ওটা ইউজ করতে পারিস। এখানে সিভির ওপর পাসপোর্ট ফটো অত দরকার পড়ে না। বিদেশে অনেক জায়গায় সিভি বলতে একটা পাসপোর্ট ফটো তার উপর পেস্টেড, সেটা অনেকে পছন্দ করে বিদেশে। এখানে অত ম্যাটার করে না। আমি তো পাসপোর্ট ফটো ছাড়া সিভি নিয়ে গেছিলাম। সিভিটাকে গ্রামাটিক্যাল মিস্টেক্স এর জন্য একবার কোনো স্যারকে দিয়ে একটু চেক করিয়ে নিস, ঠিক আছে? কারণ সিভির মধ্যে যদি ওরা ওখানে হঠাৎ করে একটা গ্রামাটিক্যাল মিস্টেক দেখতে পায়, ওটা একটা মানে নেগেটিভ ইমেজ হয়ে যাবে। সেটা যেন না হয়, ফলে ইংলিশ ভালো হোক বা না হোক সিভিটার পেছনে একটুখানি সময় দিস। কারণ অনেক সময় যেটা হয় সেটা হলো যে পরীক্ষাটা পাশ করে গেল, পরীক্ষা পাশ করে গিয়ে ইন্টারভিউতে ওই ফার্স্ট ইমেজটা খারাপ হয়ে যাওয়ার জন্য ইন্টারভিউটা ক্লিয়ার হলো না। আর এই পরীক্ষাটা যথেষ্ট কঠিন পরীক্ষা হয়, যথেষ্ট চ্যালেঞ্জিং যায়, অনেকটা ফ্রাস্ট্রেশন, অনেকটা টেনশন, অনেক কিছু যায়। সেই সব যাওয়ার পর তারপর যদি ইন্টারভিউটা না হয়, তাহলে খুব ন্যাচারালি একটা মানে কি সেটব্যাক আসে, মাইন্ডের মধ্যে একটা সেটব্যাক আসে। আচ্ছা, তো সেইটার জন্য তৈরি থাকিস। ইন্টারভিউ যদি একবার না হয় কোনো অসুবিধা নেই, কিন্তু ওই মাইন্ডের সেটব্যাকটা নিস না। আর যাতে ইন্টারভিউটা সেটব্যাক না হয় তার জন্য যতটা সম্ভব প্রিকশন নিবি, সিভিটাকে খুব ভালো করে বানাবি। নিজের ইন্ট্রোডাকশন স্পিচটা যেটা 30 সেকেন্ডস কি 45 সেকেন্ডস এর জন্য একদম পারফেক্ট ইন্ট্রোডাকশন স্ক্রিপ্ট উইথ পারফেক্ট বিগিনিং এন্ড পারফেক্ট এন্ডিং, মানে লাইক এন্ডিংটা যেন বোঝা যায় যে হ্যাঁ দ্যাটস অল মাই ইন্ট্রোডাকশন, এটা যেন বোঝা যায়, এরকম ভাবে ইন্ট্রোডাকশনটা বানাবি। তারপর আসবে হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ। সমজিৎ কোশ্চেন করেছে টেকনিক্যাল ইন্টারভিউ কি কোশ্চেন করে। টেকনিক্যাল ইন্টারভিউতে ওরা বেসিক্যালি তোদের ভাই যেরকম ধরনের কোশ্চেন স্যারেরা করতো, অনেকটা ওরকম টাইপেরই ফিলিংটা আসবে, বা অ্যাটলিস্ট আমার ওরকম টাইপেরই ফিলিংটা আসতো টেকনিক্যাল ইন্টারভিউ এর সময়। ডেটা স্ট্রাকচার থেকে কোশ্চেন করে, ডিবিএমএস থেকে কোশ্চেন করে, আমাকে নর্মালাইজেশন জিজ্ঞেস করেছিল, কাউকে জিজ্ঞেস করেছিল যে এসকিউএল এর যে বিভিন্ন কোয়েরি গুলো আছে, মানে এসকিউএল এর যে বিভিন্ন ক্যাটাগরাইজেশন গুলো আছে না, ডিডিএল, ডিএমএল, ডিসিএল, এগুলোকে এক্সপ্লেন করতে বলেছিল কাউকে একজনকে। তো কাউকে একজনকে একটা টেবিল দিয়ে বলবে যে ওই টেবিল থেকে এই ডেটাটা ফেচ করার জন্য কি কোয়েরি চালাতে হবে, সেই কোয়েরিটা লেখো। তো সেখানে টেকনিক্যাল ইন্টারভিউ কিন্তু পেন অ্যান্ড পেপার হবে। লাইক ওরা তোকে একটা পেপার আর একটা পেন দিয়ে দেবে, দেন তোকে কোয়েশ্চেন বলবে, এবং তুই আইদার কোশ্চেন গুলো তোর যদি মনে হয় যে পেন অ্যান্ড পেপার দিয়ে লিখে সলভ করার মতন, তাহলে তুই সেখানে লিখে সলভ করবি। যদি মনে হয় যে না, লিখে সলভ করার মতন না, তাহলে তুই ডাইরেক্ট বলবি, যেরকম ভাবে তুই বলবি সেটাই ওরা নেবে। কিন্তু টেকনিক্যাল ইন্টারভিউতে ভুল করার চেষ্টাটা না করাই ভালো। ওরা কোর সাবজেক্ট থেকেই কোশ্চেন গুলো করবে। ডেটা স্ট্রাকচার থেকে যেরকম বলেছিলাম, স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, পয়েন্টার, স্ট্রিং, এই জায়গাগুলো থেকে কোশ্চেন করবে। তারপর জিজ্ঞেস করবে যে তুই কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মানে কি বেশি কমফোর্টেবল, সেটা জিজ্ঞেস করতে পারে। তোকে একটা কোড লিখতে দিতে বলতে পারে, বলবে যে ধরো একটা সর্টিং এর কোড লিখতে হবে, মার্জ সর্টের কোডটা লেখো। তো সেই কোডটা লিখতে হবে তুই যেই ল্যাঙ্গুয়েজে তো মানে আর কি কমফোর্টেবল, তুই সেই ল্যাঙ্গুয়েজে সেই কোডটা লিখতে পারিস, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর কি বলে, লিঙ্ক লিস্টেরও কোড লিখতে বলতে পারে। লিঙ্ক লিস্টের যে তোর ইমপ্লিমেন্টেশনের যে কোড গুলো ছিল না, সেগুলো তোরা অনেকেই ভুলে গিয়ে থাকতে পারিস, সেগুলোকে আবার রিমাইন্ড করে নিস, লিঙ্ক লিস্টের কোড কিরকম ভাবে লিখতিস। ইন্টারভিউটা কিন্তু পুরোপুরি টেকনিক্যালের উপর ভালো রকমই জোর থাকবে। ওখানে আর তোর এই এর উপর বেশি জোর দেবে না, ওখানে আর নিউমেরিক্যালের উপর বেশি জোর দেবে না, ওখানে ওরা টেকনিক্যালের উপরই বেশি জোর দেবে। টেকনিক্যাল যদি মোটামুটি ভালো করে পাস করে যাস, তাহলে টিসিএস হয়ে যাবে আমার মনে হয়। দাদা বলছি, পুরো কোডটা দেয় না অ্যালগরিথম লিখতে দেয়? ওরা কোড বলে বলবে। এবার আমার ক্ষেত্রে আমাকে যখন কোড বলেছিল কোড লেখো,
লক্ষ্য বলেছিল, আমি বলেছিলাম যে আমি অ্যালগোরিদম লিখবো, বা আমি বলেছি আমি সিউডো কোড লিখবো। তো আমার ইন্টারভিউ সেক্ষেত্রে মেনে নিয়েছে, হ্যাঁ ঠিক আছে সিউডো কোড লেখো, কোনো অসুবিধা নেই, সেটাও কোডের মধ্যেই পড়ে, সেটাতে কোনো প্রবলেম নেই। এবার কোড লিখতে বললো, তুই বললি আমি অ্যালগোরিদম বা সিউডো কোড লিখবো, তাই বলে এবার তুই স্টেপ 1 স্টেপ 2 করে যেটা লিখতে আরম্ভ করবি সেটাকে কিন্তু কোড ফরম্যাটে হতে হবে, মানে ওই ম্যাথামেটিক্যাল ফরম্যাটটা থাকতে হবে। সেখানে তুই যদি এবার সেন্টেন্স লিখে লিখে যেরকম ভাবে এক ধরনের অ্যালগোরিদম লিখতিস না, যেখানে তুই সেন্টেন্স লিখতিস যে এইটাকে এরকম করো, ওটাকে ওরকম করো, এইটা করতে যাস না। আইদার ওটাকে কোড রাখ, নয়তো ওটাকে সিউডো কোড কর, কিন্তু ওই ম্যাথামেটিক্যাল কোডের যে ফরম্যাটটা, ওই ফরম্যাটটার মধ্যে রাখবি। আর দাদা বলছি টাইম কমপ্লেক্সিটি থেকে কেমন কিছু কোশ্চেন আছে? আমাকে কেউ কখনো টাইম কমপ্লেক্সিটি থেকে কোশ্চেন করেনি। আর এক্সামের সময়? এক্সামের সময় তো আমি কখনো টাইম কমপ্লেক্সিটির কোনো কোশ্চেন ফেস করিনি, কিন্তু কোনোটাই যে আসে না সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে, কারণ ওরা কিন্তু মানে ভালো রকম ভাবে টেস্ট করবে, তো ওদের যেটা ইচ্ছা হয় সেরকম ভাবে টেস্ট করবে। আচ্ছা আচ্ছা। তাই একটা জিনিস অ্যাসিওর থাক, সেটা হচ্ছে হলো তুই যদি তোদের স্কিল লেভেলটাকে বাকি 5টা কলেজ বা তোদের আশপাশের যে বাকি কলেজগুলো আছে লাইক এনসিকেভি, এওটি, ইভেন এইচডিসির ছেলেমেয়েদের মতন জায়গায় নিয়ে যেতে পারিস তোদের স্কিল লেভেলটাকে, তাহলে তোরাও কম্পিটিশনে তাদের সাথে সমানে সমানে থাকতে পারবি। লাইক কোশ্চেন দিল, করতে পারলাম না, ঠিক আছে, আরো অন্যরাও কেউ করতে পারলো না, তাহলে তোরাও অন্যদের সাথে কম্পিটিশনে সমানে সমানে আছিস। বাট অন্যরা সবাই করে দিতে পারছে এই ধরনের কোশ্চেন গুলো, কিন্তু তোরা করতে পারছিস না, সেই জায়গাটা যেন না হয়। কম্পিটিশনে ওদের কাঁধে কাঁধ রেখে আসতে হবে, ঠিক আছে। তো সেইটার জন্য সব থেকে ভালো হয় হচ্ছে হলো তোরা যদি একটু অন্যান্য কলেজের ছেলেমেয়েরা, যাদের ক্ষেত্রে অন্যান্য কলেজের ছেলেমেয়েরা বন্ধু আছে, আছে তো নিশ্চয়ই প্রচুর জনেরই, তাদের সাথে একটুখানি পড়াশোনা নিয়ে ডিসকাস করবি, কি করছে, কিভাবে প্রিপেয়ার করছে। তারা হয়তো সবকিছু বলবে না, কিন্তু তাদের মধ্যে থেকে কেউ আবার একটুখানি ব্র্যাগিং এর জন্য বলেও দেবে যে হ্যাঁ আমি এত এত এই এই করছি। তো সেইগুলোকে বাবা এই ছেলেটা ব্র্যাগ করছে এরকম টাইপের না ভেবে, আচ্ছা এই ছেলেটা এই এইগুলো করছে, আমাকেও সেটা করতে হবে, এরকম ভাবে সেগুলোকে নোট ডাউন করে রাখবি, দিয়ে সেগুলো করবি। লাইক কেউ ধর বললো যে আমি এই ওয়েবসাইটে গিয়ে প্র্যাকটিস করছি, আমি রোজ 3 ঘন্টা এই ওয়েবসাইটে গিয়ে প্র্যাকটিস করি, তো সেটা কারোর ক্ষেত্রে মনে হতেই পারে যে সেই ছেলেটা এরকম ভাবে ব্র্যাক করছে। তো ওইসব মাথায় না নিয়ে তুই ওই ওয়েবসাইটের নামটা নোট করে রাখবি, আর তুই ওই ছেলেটা 3 ঘন্টা প্র্যাকটিস করবি, তুই 3.5 ঘন্টা কি 4 ঘন্টা প্র্যাকটিস করবি। এইটা হচ্ছে হলো পদ্ধতি। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার। অংশুমান জিজ্ঞেস করছে ব্যাকআপ প্ল্যান বলতে কিসের কথা বলছিস? এরা না এনকিউটি দিয়ে না পাস না, তোদের ক্ষেত্রে আর কোনো উপায় নেই। আচ্ছা অংশুমান, তুই আগে নেগেটিভটা ধরছিস কেন? এটাকে আমি তোকে কোশ্চেন করতে পারি? একটা কথা বলবো, একটা কথা বলছি, আচ্ছা আমি একটা কথা বলি শোনো, প্রসেসর তো একটা মাথায়, বেশি দিক ভেবো না এখন, একটা দিকে ইউনি চ্যানেলে ডিরেক্টেড হও। দর্শনকেও আমি এই কথাই বলেছিলাম, দর্শন মনে আছে? হ্যাঁ মনে আছে। ওরা যখন পেরেছে, ওরাও তোদেরই সঙ্গে পড়াশোনা করেছে, তোদের আগের ব্যাচ, ওরাও পারবি। প্রথমেই নেগেটিভ হলে জীবনে পজিটিভ আসে না, ওই দুটো নেগেটিভে পজিটিভ, ওটা ম্যাথমেটিক্স আছে, ইট ডাজন্ট ওয়ার্ক ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। যদি কখনো নেগেটিভ ভেবে থাকিস, ঠিক আছে, তাহলে তোকে কিন্তু ব্যাক ফোর্স দেবে সেটা। ঠিক আছে, পজিটিভ ভাব, নিশ্চয়ই পাবি। প্রথম মনে হচ্ছে পাবো না কেন, পেতে এইটা ভাবতে হবে। ঠিক আছে, মনে হচ্ছে আর কারোর কোনো এই নেই। হ্যাঁ ওই যেটা স্যারেরা বলছে যেরকম পজিটিভ থাকতে হবে, কোনো এইসব ব্যাক প্ল্যান ফ্যাক প্ল্যানের কথা এখন অত ভাবিস না, কখন যে কোথা থেকে ওরা কিরকম ভাবে প্ল্যান এনে দিয়ে দেবে, তোদেরকে বলে দেবে, সেটা তখন তখন এসে যাবে। এরা ওরকম 10 বছর আগে থেকে কি 1 বছর আগে থেকে বলবে না
যে এইটা করতে চলেছি, ওদের প্ল্যান ওরা ওদের মতন করে এগোবে। ওরা পজিটিভ থাক, সবাই দর্শন যেমন ভাবে খুব সুন্দর ভাবে এক্সপ্লেন করলো, নিশ্চয়ই এক্সপ্লেনেশন তোদের খুব কাজে লাগবে, তোদের সুবিধা হবে। ওরা এইভাবে পজিটিভ থেকে পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে এগো, সবাই তোরাও পার, তাই না দর্শন? হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে হলো যে আমাদের আমার বন্ধুরা করেছে, আমি তাদেরকে এইসব নিয়ে কিছু বুঝিয়ে বলতে পারিনি, বাট ওরা জুনিয়র তাই জন্য বলছি যে আমাদের মতন করিস না, আমাদের মতন প্লেসমেন্ট বাঙ্ক মারিস না। প্রচুর ক্লাস বাঙ্ক মেরেছিস, যে সমস্ত ছেলেগুলো প্লেসমেন্ট বাঙ্ক মেরে বসেছিল এখন তাদের কিন্তু কান্নাকাটি অবস্থা, সেটা আমি জানি। আমার তাদের সাথে যোগাযোগ আছে এবং আমি কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছি যে তাদের এখন মানে কি মনের অবস্থাটা কি যাচ্ছে। লাস্টে আমি আর কৌস্তব স্যার কেমন ফেড আপ হয়ে গেছিলাম বল, ফার্স্টেড হয়ে গেছিলাম। হ্যাঁ, আর এখন এরা গিয়ে ফার্স্ট এডেড হয়ে পড়ে রয়েছে, এখন বলছে যে আপনারা যে কোম্পানিগুলো এখন ওই পাঠালেন ওরা তো অ্যাপ্লাই করেছে, এবার এখন তো সেই কোম্পানিগুলো রিচ ব্যাক করছে না, অবশ্যই কোভিড সিচুয়েশনের জন্য রিচ ব্যাক করবে না, একটু প্রবলেম তো এখন হবে। তো সেটা যদি ওরা আগে সেট আপ করে নিতে পারতো, এখন ভাবছে যে আগে কেন করলাম না, এখন এই অবস্থা সবার। আরে একটা কোন কোম্পানি কৌস্তব যে ডেকে ডেকে বসাচ্ছি, এবং সুমনাদেরকে বসালাম যখন, কতবার বাপরে বাপ, টেনে টেনে নিয়ে বসাতে হয়েছে। তোরা ডান্স করবি না বলছিস ঠিক আছে, কিন্তু টিচাররা তোদের ক্লাস নেওয়ার জন্য ক্যাম্পাসিং এর এক্সট্রা ক্লাস নিচ্ছে, এখানে সেটাকে বাঙ্ক করছিস, মানে মুখের কথা নয়। দর্শন দাদা কিন্তু সত্যি কোনো কিছু বাঙ্ক করেনি বলে আজকে এই জায়গায় আছে। এই ক্লাস কি ফাইনাল ইয়ার প্রজেক্ট বল, কি টিচারদের সাথে কমিউনিকেশন বল, ঠিক আছে তোরা মুখে বলছিস করিস না, কিন্তু অলরেডি 4-5টা ক্লাস টিচার তাতে অ্যাটেন্ডেন্স 5, 6, 10, 15, তো মুখের কথা নয়, মানে সিরিয়াসলি সবাই চেষ্টা করছে, তোরাও চেষ্টা কর। টিচার মানে শুধু মুখে করবো না, সব ক্যাম্পাসিং এ বসবো, তারপরে কৌস্তুভ স্যার, মানব স্যার বা অন্যান্য ডিপার্টমেন্টের টিচাররাও তোদেরকে ধরে ধরে আনতে হয়। এটা নয় মানে সেটা এই যে তোদের যে মানে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো তোরা করছিস না, টিচাররা তোদের শেখানোর জন্যই বলছে 1 ঘন্টা করে, ঠিক আছে? মানে এই রেসপন্স মানে এই রেসপন্স গুলো করতো না। আচ্ছা আমি একটা হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বলো বলো। হ্যাঁ দর্শন বলছি, মানে তোদের লাস্ট দর্শনদের ব্যাচে অনেকেই যারা ক্লিয়ার করেছে, টিসিএস এ পেয়েছে, ক্লিয়ার তো অনেকেই করেছিল ফার্স্ট রাউন্ডে, ক্লিয়ার মনে হয় হ্যাঁ বেশ কয়েকজন করেছিল, মানে 16 জন না 17 জন করেছিল, 17 জন করেছিল। 17 জন। তার মধ্যে পেয়েছে মনে হয়। হ্যাঁ ওদের যেটা হয়েছে ওদের প্রেজেন্টেশনটা তারপরে গন্ডগোল হয়েছে, ওই যে ফার্স্ট ইমপ্রেশনটা যেটা কথা বললাম এদেরকে, ওই ফার্স্ট ইমপ্রেশনে অনেকেই গড়িয়েছে, ইভেন নবীনও ফার্স্ট ইমপ্রেশনে গড়িয়েছিল। তো তো সেক্ষেত্রে ওরা না কোডিংটা, একটা কোডিং মানে যদি করতে পারি তাহলে অনেকটা এগিয়ে যায়। আমি কি হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যাঁ বলছি, যেটা সেটা হচ্ছে যে ওরা বলেছিল যে কোডিং দুটোর মধ্যে যদি একটা করতে পারিস তাহলে তুই কিন্তু অনেকটা এগিয়ে থাকবি। হ্যাঁ কোডিংটার উপর অনেকটা স্ট্রেস আছে। আচ্ছা, আর অনেক সময় টাইম কনজিউমিং হয়ে যায় আমার মতে, বা আমরাও যখন কলেজ লাইফে 10-12 বছর আগে কথা বলছি, কোয়ান্টিটিভ গুলো কি বলতো, মানে পড়ে সলভ করতে গেলে একটু টাইম লাগে, তার থেকে রিলেটিভলি অনেক কম টাইম লাগে টেকনিক্যাল কোশ্চেন গুলো করা আর লজিক্যাল রিজনিংটা। দর্শন হ্যাঁ হ্যালো, হ্যাঁ দর্শন তো ডিটেলসে বলেছে এটা নিউমেরিক্যাল কি করবে, মেইনলি কোডিং
একটা তো সিম্পল ব্যাপার, একটা সিম্পল ব্যাপার হচ্ছে এটা একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে মেনলি তো কোডিং এর উপর ফোকাস হবে না। একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারকে সে রিক্রুট করবে, দে অলওয়েজ এক্সপেক্ট দ্যাট দ্য গাই ইজ গোইং টু ডু সাম কোডিং। যদি কোড না করে তাহলে ওকে নেবে কিসের জন্য, তাই না দর্শন? হ্যাঁ, সিম্পল এক্স্যাক্টলি। কথা তো এটাই, কোডিং এর সেলস থাকতে তো হবেই, এটা পরিষ্কার। ওকে, কোডিং ইজ দ্য মিনিমাম অফ ইচ এন্ড এভরি সফটওয়্যার কোম্পানি। তো একটা তো coding এর করতে গিয়ে না, এটা তোদের তোদের যেটা বলছি সবাইকে, দর্শনদা তো খুব সুন্দর করে এক্সপ্লেন করলো প্রত্যেকটা জিনিস, ওরাও খুব শুনলি মানলি, তারপরে সেগুলোকে অ্যাপ্লাই কর, ঠিক আছে? শুনলি মানলি তারপরে নিজেরা করলি না, তাহলে আর কিছু হবে না। পরিষ্কার কথা। আচ্ছা, লাস্ট একটা রিকোয়েস্ট আছে, যেটা হচ্ছে দয়া করে আমাকে দয়া করে details গুলো দিও। ডিটেলস যেন তোরা দে 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 বাবা দে, এইটা না করতে হয়। দেখলি তো তোরা আমাদেরকে গুরুত্বই মানে এখন দিসনি যখন দর্শনদাও বলছি। একই বললো। হ্যাঁ, একই বললো, ঠিক আছে। দর্শন কিন্তু প্রত্যেকটা ইভেন মানে দুর্গাপুজোর মনে হয় আগেও, ঠিক আছে, যখন ক্লাস রয়েছে কেউ নেই, দর্শন কিন্তু পরীক্ষা দিয়েছে, প্রত্যেকটা পরীক্ষা দিয়েছে দর্শন, 100% অ্যাটেন্ডেন্স বি টেস্টে যখন আমরা থাকতাম। কিন্তু বাকিদেরকে আজকে আমরা ওদের ব্যাচে ডেকে রেখে নিয়ে আসতাম, যেটা তোদের কন্ডিশন হচ্ছে, বলতে হচ্ছে, ঠিক আছে? এটা যেন না হয়, ঠিক আছে? এটা দয়া করে তোরা ডিটেলস গুলো দে, অনেক অনেক একটা রেফারেন্স পাই। আর আরেকটা জিনিস একটু তোদেরকে বলে রাখতে চাই, সেটা হচ্ছে এটা একটা আমার এক্সপিরিয়েন্স। যখন আমি এনপিটিকিউ সার্টিফিকেশনটা হয়েছিল এবং সেই সার্টিফিকেশনটা আমি ওই এনপিটিকিউ হ্যাশট্যাগ দিয়ে ইনস্টাগ্রামে দিয়েছিলাম, তারপরে লিঙ্কডইন প্রোফাইল খুলেছিলাম, ওখানে আমি এনপিটিকিউ সার্টিফিকেটের কথা বলেছিলাম। তো তারপরে আমার কাছে যেটা হওয়া শুরু করলো, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছেলে মেয়ে আমাকে ইনস্টাগ্রামে আর লিঙ্কডইনে ডাইরেক্ট মেসেজ করতো যে দাদা তুমি ইনফিনিটিভ সার্টিফিকেট কিভাবে পেয়েছো, আমাকে টিপস দাও। এরা অনেকেই মানে কি আমার থেকে অনেক ভালো ভালো কলেজে, মানে আমাদের কলেজের থেকে অনেক ভালো ভালো কলেজের পড়া ছেলে, তার মধ্যে কেউ কেউ সরকারি কলেজের ছেলেও ছিল। ইভেন তার মধ্যে আমার মনে আছে একটা ছেলে তার ইন্টারভিউশন দিয়েছিল যে সে সাউথ ইন্ডিয়ার কোনো একটা এনআইটি তে পড়ে, এবং সে আমার প্রোফাইলে সে দেখতে পাচ্ছে যে আমি একটা মানে আর কি প্রাইভেট কলেজের ছেলে, যে প্রাইভেট কলেজটা হয়তো নাম সে জন্মে কখনো শোনেনি, কিন্তু সে দেখতে পাচ্ছে আমার ইনফিনিটিভ সার্টিফিকেশন রয়েছে, এবং সে আমাকে জিজ্ঞেস করছে যে দাদা কিভাবে পড়বো, আমাকে একটু গাইড করো। তো এরা সোশ্যাল মিডিয়ায় আমার সার্টিফিকেশন দেখে আমাকে জিজ্ঞেস করছে। তো তোদের মধ্যে কতজন সোশ্যাল মিডিয়ায় বা লিঙ্কডইনে কারোর সার্টিফিকেশন দেখে বা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করে এরকম কাউকে দেখে, বা ইভেন নিজেদের সিনিয়রদের যাদেরকে তোরা চিনিস তাদেরকে পর্যন্ত মেসেজ করে তোরা জিজ্ঞেস করেছিস যে দাদা বা দিদি আমি কিভাবে প্রিপারেশন নেবো, আমাকে একটু বলো? কতজন করেছিস? আমি সেকেন্ড ইয়ার থেকে আমার কিছু সিনিয়রের সাথে আমি যোগাযোগ করতাম, তাদেরকে ফোন করতাম, তাদের থেকে টিপস নিতাম, তারা আমাকে অনেক কিছু বলেছে। পাস আউট সিনিয়র যারা, সৌরভ চ্যাটার্জির সাথে যোগাযোগ করতাম, পরবর্তীকালে শীর্ষাদির সাথেও যোগাযোগ করতাম, এখনো করি বিভিন্ন জিনিস জানার জন্য। তো এই রেসপন্সিবিলিটিটা মানে স্যারেরা একটা পার্টিকুলার জায়গা পর্যন্ত করতে পারে, স্যারেরা মানে স্যার হিসেবে তাদের যতটা করার কথা তার থেকে অনেক বেশি বেরিয়ে তারা করছে তোদের জন্য, আর আমাদের জন্য করেছে। কিন্তু আমরা আমাদের তরফ থেকে সেই রেসপন্সিবিলিটিটা খুব কমজনই নিয়েছি, যে কোনো মানে আর কি সিনিয়রকে জিজ্ঞেস করা বা কোনো পরিচিত সিনিয়র যে ইন্ডাস্ট্রিতে কাজ করছে যাকে আমি চিনি তাকে জিজ্ঞেস করা যে কিভাবে প্রিপেয়ার করব, কি কি জিনিস জানতে হবে, কিভাবে ইন্ডাস্ট্রিতে কাজ হয়। ইন্ডাস্ট্রির জন্য তো প্রিপেয়ার করতে হবে না, ইন্ডাস্ট্রিতে তো এমনি এমনি চাকরি দিয়ে দেবে না। তো সেই প্রিপারেশনটা একটু নিস, লোকের সাথে কমিউনিকেট করতে হবে। এটা এমন একটা জায়গা, এটা সরকারি চাকরি নয় যে তুই একবার পরীক্ষা দিয়ে দিলি আর একটা কল এসে গেল, একটা ইন্টারভিউ দিয়ে দিলি, অফার লেটার পেয়ে গেলি আর জীবনের জন্য সেটেল হয়ে গেলি। টিসিএস এ অফার লেটার আসার পর তোকে ওরা একটা কোর্স দেবে, অনলাইন কোর্স দেবে, এবং সেই কোর্সটা ইনফিনিটিভ এর থেকে দুগুণ বেশি হেক্টিক কোর্স হবে, যেটাকে ওরা বলে টিসিএস এক্সপ্লোর। সেটা ইনফিনিটিভ এর থেকে দ্বিগুণ কি তিনগুণ বেশি হেক্টিক কোর্স হয়, একটা হিউজ সিলেবাস থাকে। সেই কোর্সটা কমপ্লিট করে তোকে একটা এক্সাম দিতে হয়, যেটাকে বলে ওরা টিসিএস এক্সপ্লোর এক্সাম। সেটা দেওয়ার পর তোর অফার কনফার্মেশন হয়,
তার আগে তোদের অফার কনফার্মেশন হবে না। অফার কনফার্মেশন হওয়ার পর তোরা ঢুকবি টিসিএস এ আইএলপি তে ওরা আবার তোদের প্রথম দিনে পরীক্ষা নেবে। সেই পরীক্ষায় তোদেরকে একটা মিনিমাম মার্কস করতে হবে, সেটা করলে ওরা তারপর তোকে একটা কোনো পার্টিকুলার স্ট্রিমে একটা ভালো মার্কস করলে ভালো স্ট্রিমে, যদি বাজে মার্কস করিস তাহলে সাপোর্ট স্ট্রিমে, এরকম জায়গায় দিয়ে দেয়। তো কনস্ট্যান্ট স্ট্রাগল আছে, কনস্ট্যান্ট পরীক্ষার মধ্যে দিয়ে তোদেরকে যেতে হবে। টিসিএস এর অফার লেটারে পুরো লেখাই থাকে ওরা ওই প্রথম 1 বছর তোকে ট্রেনি পোস্টে রাখছে, আর সেই ট্রেনি পোস্টের সময়তে ওদের যদি মনে হয় কোনো সময়তে যে তোর পারফরমেন্স কম হচ্ছে, তাহলে ওরা তোকে 1 মাসের নোটিশ দিয়ে ছাড়িয়ে দেবে। সেটা ট্রেনি পোস্ট হয়ে যাওয়ার পর প্রবেশন যখন কমপ্লিট হয়ে যায় তখন সেটা 3 মাসের নোটিশ হয়। তো এই চাকরি স্টার্ট করার পর 1 বছর, এই পুরো সময়টা কিন্তু ভালো রকম স্ট্রাগল থাকবে। তার পরেও ভালো রকম স্ট্রাগল থাকবে, কন্টিনিউয়াস ডেলিভার করতে হবে তোকে কিছু একটা, না হলে কিন্তু প্রাইভেট কোম্পানি রাখবে না। আর না হলে তোরা সরকারির জন্য চেষ্টা করতেই পারিস, কিন্তু তোরা সবাই জানিস যে সরকারিতে চাকরি পাওয়া এখন কতটা কঠিন কাজ। ঠিক আছে, তো প্রিপেয়ার দাদা, এই যে টিসিএস এক্সপ্লোরের যেটা তুমি বললে, সেটা কি আরো হাইয়ার, না এর পরে ওইগুলো দিব তখন জব পাবে এরকম কিছু? টিসিএস এক্সপ্লোরে কোনো কাট অফ মার্কস নেই, কিন্তু পরীক্ষাটা তোকে দিতেই হবে। টিসিএস এক্সপ্লোর ওরা তোকে মানে তুই অফার পেলি, অফারটা অ্যাকসেপ্ট করলি, ওরা সঙ্গে সঙ্গে তোকে একটা অনলাইন কোর্সের জন্য এনরোল করে দেবে ওদেরই প্ল্যাটফর্মে। এবার সেখানে তোকে বেশ অনেকগুলো সাবজেক্ট পড়াবে, তোকে কোর সাবজেক্ট, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, ডিবিএমএস, সেগুলো তো পড়াবেই। তার সাথে সাথে ওরা তোকে পড়াবে সিস্টেম ডিজাইন, ওরা তোকে পড়াবে জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এইচটিএমএল, তারপর ওরা তোকে পড়াবে বিজনেস স্কিলস, ওরা তোকে পড়াবে টিসিএস পলিসিস, ওরা তোকে পড়াবে টিসিএস অপারেশনস, এরকম অনেকগুলো সাবজেক্ট থাকবে। এই সাবজেক্ট গুলোর উপর তোকে একটা 100 নাম্বার পরীক্ষা দিতে হবে, যে নাম্বারের মধ্যে 55 মার্কস কোডিং থাকবে, আর সেই কোডিং এর মধ্যে একটা মানে হাইলি টাফ কোডিং থাকবে আর একটা মডারেট কোডিং থাকবে। এই পরীক্ষাটাতে তুই যদি 55% মার্কস করিস তাহলে ওরা তোকে 40,000 বোনাস দিতে পারে, যেটা আমাদের সময়তে ওরা বলেছে। তোদের সময়তে কি হবে ওরা বলে দেবে, বাট এক্সপ্লোর প্রোগ্রামটা থাকবেই। আর 80% এর উপর মার্কস করলে আমাদের সময়তে বলেছিল যে তাদেরকে 60,000 বোনাস দেওয়া হবে, প্লাস তাদেরকে ডেভেলপমেন্ট প্রজেক্টে অ্যালোকেট করা হবে, অনলি ডেভেলপমেন্ট প্রজেক্টে। আর মানে কি আর্লিয়েস্ট জয়নিং হবে, মানে তাদের সবার আগে জয়নিং হবে। তো সেইখানেও তোদের পরীক্ষা, মানে ওরা তোদেরকে সিলেক্ট করে নিল, তারপরে ওরা যে ডিসাইড করবে কাকে কোন ডিপার্টমেন্টে দেবে, কাকে কোন প্রজেক্টে দেবে, কাকে কোন ট্রেনিংটা দেবে, সেইটার জন্য ওরা পরীক্ষা নেবে। তারপর ডিউরিং দ্যাট ট্রেনিং তখনও তোদের পরীক্ষা চলবে। টিসিএস থেকে আরেকটা যেটা জিনিস আমাদেরকে বলেছিল যে অ্যাজ এ নিনজা তোরা যদি এখন ডিজিটাল ক্লিয়ার নাও করতে পারিস, তোরা যখন জয়েন করবি, জয়েন করার পরেও তোদেরকে মাল্টিপল অপরচুনিটি দেওয়া হবে টিসিএস ডিজিটাল বা টিসিএস ইনোভেটরে আপডেট হওয়ার। টিসিএস ডিজিটাল বা ইনোভেটরে আপডেট হলে তোরা আরো বেশি স্যালারি পাবি, আরো বেশি ভালো অপরচুনিটিস পাবি। তো আমার ক্ষেত্রে এটা হলো, আমার যতগুলো বন্ধু টিসিএস পেয়েছিল তাদের প্রত্যেককে জিজ্ঞেস করলাম যে তারা এক্সপ্লোরে গিয়ে কতটা করেছে। তারা জাস্ট এক্সপ্লোরটা পাস করা বা মানে এক্সপ্লোরটা দেয়া পর্যন্ত করেছে, তারপর আর কিছু করেনি। এক্সপ্লোরে এখন ওরা আমাদেরকে মানে একদম লেটেস্ট টেকনোলজি যেগুলো যারা মানে এখন এক্সপ্লোর করছে, আমি তো জয়েন করে গেলাম তাই আমি আর এখন এক্সপ্লোর করছি না, কিন্তু আমি জয়েন করার আগে পর্যন্ত এক্সপ্লোর করতাম, এবং সেই এক্সপ্লোরে ওরা বিগ ডেটা, এআই, মিন স্ট্যাক, মান স্ট্যাক থেকে শুরু করে যত রকম মানে কি নিশ টেকনোলজি যেগুলো আছে সেগুলো ওরা আমাদেরকে কোর্স দিত, ভালো ভালো কোর্স। আর সেগুলো পেইড কোর্স, মানে ইউডেমি, লিঙ্কডইন লার্ন এরকম জায়গা থেকে পেইড কোর্স গুলো ওরা আমাদেরকে ফ্রিতে দিত। আর সেই কোর্স গুলো করার পর ওরা হ্যাকাথন ইন্ট্রোডিউস করতো। সেই হ্যাকাথনে যারা ভালো করে মানে কি সাবমিট করতে পারবে, ভালো নাম্বার পাবে, সেগুলো ওদের কাছে রেকর্ড থাকতো, যে ওরা যখন জয়নিং দেবে তাদেরকে সেরকম স্ট্রিমে ওরা জয়নিং গুলো দেবে, সেরকম প্রজেক্টে তাদেরকে পাঠাবে, লাইক একদম প্রজেক্ট রেডি। যেহেতু এটা আমাদের ক্ষেত্রে করেছে তার কারণ হচ্ছে আমাদের ক্ষেত্রে কোভিড-19 হয়ে গেল, ওরা আর এক্সপ্লোর প্রোগ্রামটা আগে যেরকম ভাবে কন্টিনিউ করবে ভেবেছিল সেভাবে কন্টিনিউ করতে পারছিল না, তাই জন্য ওরা এক্সপ্লোর প্রোগ্রামটাকে এরকম ভাবে নিশ টেকনোলজি এই সমস্ত কিছু শিখিয়ে হ্যাকাথন করিয়ে আমাদেরকে আরো স্ক্রিনিং করতে আরম্ভ করলো, যে যাদেরকে অফার দিয়েছি তাদের মধ্যে কতজনকে আমরা আগে জয়নিং দেব, কবে
কাকে জয়েনিং দেবো? তোদেরকে তো শুধু অফার পেলেও চলবে না, তোদেরকে তো আর্লি জয়েনিংটাও তো পেতে হবে নাকি? সবসময় তো উপরের কথাটা ভাবতে হয় নাকি, যে কতটা আগে যাওয়া যেতে পারে। আর তুই টিসিএস এ চাকরি পাবি, কিন্তু টিসিএস এ জয়েনিং পেতে পেতে আরো পাস করার পর কিছুদিন টাইম লাগতে পারে। তো সেইখানেও ওরা তোদেরকে এরকম এক্সপ্লোর প্রোগ্রাম দেবে, তোরা কত ভালো রকম ইন্টারভিউতে পারফর্ম করছিস সেগুলো ম্যাটার করবে, সবকিছু ম্যাটার করবে। তো লাইক আমাকে এইটুকুনি যেতে হবে, আমি 40 মার্কস পেলে আমি পরীক্ষাটা পাস করে যাব, 40 মার্কসের কম পেলে সাপ্লি পাবো, এই ভাবনা চিন্তাটা রাখলে চলবে না। আমাকে 90 মার্কস পেতে হবে, বা আমাকে 90 মার্কসের জন্য দৌড়টা অন্তত দিতে হবে, প্রাণপণ দৌড়টা দিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখিস। আর হ্যাঁ, খুব মনে করে যারা যারা ওই পাইথনে কোড করবি ভাবছিস, এক্সপ্লোর বলছি, যারা এনকিউটি তে পাইথনে কোড করবি ভাবছিস, তাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে একবার ফোন করবি আজকে রাত্রির দিকে। আমি কয়েকটা জিনিস একটু বলে দেবো, সেটা আমি আর এই মিটিং এর মধ্যে বলতে চাইছি না, কারণ যারা পাইথনে করবি না তাদের শুধু শুধু সেই জিনিসগুলো জেনে কোনো লাভ নেই। দিয়ে কেউ একজন ফোন করবে, আমি তোকে বলে দেবো, দিয়ে সেটা তুই বাকি যারা যারা পাইথনে কোড করতে চায় তাদের সাথে শেয়ার করে দিবি, ঠিক আছে? ঠিক আছে দর্শন, খুব ভালো বলেছে, তোরা এইগুলো মাথায় রাখ, ঠিক আছে? মাথায় রেখে ক্যারি ফরওয়ার্ড কর। দাদা তো ভালোই বলেছে। হ্যাঁ, তোদের খুব ভালো বললো। খুব ভালো বলেছে। দর্শন আমাদের খুব প্রিয় ছাত্র একজন, এবং খুব ভালো বলে, ও যেটা বিশ্বাস করে সেটাই বলে। আমি ওর সামনে বলছি না, ও আমাকে ভালো মতো চেনে। আমি ওকে প্রচুর জ্বালিয়েছি একসময়, প্রজেক্ট নিয়েও প্রচুর জ্বালিয়েছি। যাই হোক, কিন্তু ছেলেটা খুবই ভালো। ও কিন্তু ফ্রুটফুল কথা বললো এবং টু দা পয়েন্ট বললো, সেগুলো তোরা মাইন্ডে রাখ, রেখে তোরা এগিয়ে যা, পজিটিভ থাক, দেখবি হয়ে যাবে, ঠিক আছে? এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে আমি হয়তো 12-14 বছর আগেকার পুরনো একজন লোক, হ্যাঁ, কিন্তু এক্সপিরিয়েন্স 12-14 বছরের পুরনো একটা এক্সপিরিয়েন্স আছে। তো সেই সময় যখন আমরা পরীক্ষা দিতাম, আমরাও কিন্তু এই জিনিসগুলোই করতাম। তখন হয়তো এনকিউটি ছিল না, তখন আমাদের অন্যরকম জিনিসপত্র ছিল। তখন আমরা ব্যারনের বই পড়তাম টিসিএস ক্লিয়ার করার জন্য। অরিত্য জানে, অরিত্য স্যার জানে। তো যাই হোক, তখনও কিন্তু প্রসিডিওর গুলো এরকমই ছিল, হয়তো কোশ্চেন প্যাটার্ন আলাদা ছিল। সেই সময় গুগলে এত রিসোর্স ছিল না, সেই জন্য অনেকগুলো কোশ্চেন রাখতো দ্যাট মাইট লুক ভেরি ইজি ইন টুডেস টাইম, বাট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম দোজ ওয়ার ভেরি সিরিয়াস কোশ্চেন্স। সো যাই হোক, সেগুলো দিয়ে আমরা করেছিলাম, বাট প্যাটার্ন ঠিক। দ্যাট মিনস দ্য কি অফ সাকসেস ইজ অনলি হার্ড ওয়ার্ক এন্ড নাথিং এলস। ওকে, কি দর্শন, ঠিক তো? 25 দিন কিন্তু না খাওয়া ছেড়ে পড়াশোনা করো, না খাওয়া ছেড়ে একদম পড়ো, তাহলে সবই একদম, পাবে। এই 25 দিন না খাওয়া ছেড়ে পড়াশোনা করো, এরাও করেছে, সবাই চাকরি পাবে, ঠিক আছে? আর যাওয়ার আগে আবার বারবার করে আমি সমস্ত স্যারদেরকে প্রচুর থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য, আর মানব স্যারকে বিশেষ করে। মানব স্যার কি আছেন? না, মানব স্যার নেই। চলে গেছে। আচ্ছা ঠিক আছে, স্যারকে আমারও একটু থ্যাংক ইউ জানিয়ে দেবেন। স্যার আমাদের ওই ইনপিটিকিউ এর ইনফরমেশনটা দিয়েছিলেন আর রেজিস্ট্রেশনটা ধরে ধরে করিয়েছিলেন। তো সমস্ত স্যারকে প্রচুর মানে আর কি থ্যাংক ইউ। আর প্লেসমেন্ট ডিপার্টমেন্টকেও আমার প্রচুর থ্যাংক ইউ, কারণ আমি এই করোনার আবহেও বিভিন্ন মানে আর কি এই ইনফোসিসের এইসব এটা ওটা ঝামেলা নিয়ে, গন্ডগোল নিয়ে, কনফিউশন নিয়ে আমি প্লেসমেন্ট ডিপার্টমেন্টকে কন্ট্যাক্ট করেছি, এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব আমার সমস্যা মেটাবার চেষ্টা করেছে এবং মিটিয়ে দিয়েছে যোগাযোগ করে। আমার কিছু মানে কি ইনফরমেশন এন্ট্রি নিয়ে কিছু একটু গন্ডগোল ছিল, অর্ক স্যার সেটা করে দিয়েছে। তো সেটা আমি বলছি সবার সামনে, তার কারণ আমি জানাতে চাই সবাইকে যে আমাদের কলেজের ওপর আর আমাদের কলেজের প্লেসমেন্ট ডিপার্টমেন্টের ওপর তোরা ভরসা রাখতে পারিস। তোরা যদি তারা যেরকম ভাবে বলছে সেরকম ভাবে যদি তোরা চলিস, এবং সেরকম ভাবে তোরা যদি প্রত্যেকটা প্লেসমেন্ট যে সেশন হচ্ছে সেগুলোকে তোরা অ্যাটেন্ড করিস, তাহলে তোরা শিওরলি কিছু না কিছু চাকরি ভালোই পেয়ে যাবি, ভালো জায়গাতেই দাঁড়িয়ে যাবি। তারা যথেষ্ট চেষ্টা করে, যথেষ্ট মানে কি সিরিয়াসলি আমার মনে হয় যে তারা আমাদেরকে চাকরি পাওয়াবার চেষ্টা করে। তো এটাই, ঠিক আছে। থ্যাংক ইউ দর্শন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এই ঠিক আছে, আমি আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক আছে। দর্শন। হ্যাঁ ঠিক আছে। এটা ইন করে দিয়ে দাও, এটা কৌশুক দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তোদের ঠিক আছে, তাহলে।
ভালো করে ঠিক আছে, কর তাহলে বাবা তোরা তোরা। ভালো করে হ্যাঁ পড়। ভালো করে পড় সবাই, ভালো করে অনেকেই কোয়ালিফাই কর, সবাই ভালো করে ভালো- কটা দিন আছে, ভালো করে পরিশ্রম কর। হ্যাঁ ঠিক আছে, আর আমাদের হেল্প লাগলে সবসময় আছি আমরা। সব সময় আছি। ঠিক আছে অরিত্র, ঠিক আছে চলো, ঠিক আছে অফ করলাম। ওকে। ওকে ওকে ওকে।